ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ফিনান্স ব্যাংকিং ও বীমা যারা শুরু থেকে এই ফিনান্স একটু গুরুত্ব দিয়ে বুঝে শুনে পড়াশোনা করে তারা ফিনান্সে এমসিকিউতে 12 এবং লিখিততে 8 মার্ক নিশ্চিত তুলতে পারে, অর্থাৎ 20 মার্কের একটা সুন্দর প্রস্তুতি নিতে পারে। কিন্তু যারা শুরু থেকেই প্রশ্ন বিশ্লেষণ করে না, অর্থাৎ ওই প্রশ্নটা কোন জায়গা থেকে এসেছে, সম্ভাব্য প্রশ্ন কি হতে পারে, সলভের সহজ টেকনিকগুলো যারা বুঝে উঠতে পারে না, তাদের জন্য এই ফিনান্স হয়ে পড়ে অত্যন্ত কঠিন। এবং আমরা কিন্তু দেখছি 2021 সালের পর থেকে পর্যায়ক্রমে 2025 সাল পর্যন্ত ফিনান্সের প্রশ্ন আস্তে আস্তে সহজ হচ্ছে। তো যারা ফিনান্সের প্রস্তুতি নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য, তাদের ক্ষেত্রে শুরুতেই একেবারে ম্যাজিক ট্রিক্স আকারে যদি কাজ করতে চাও, তাহলে প্রশ্ন বিশ্লেষণ দিয়ে শুরু করতে হবে। এবং বারবারই আমরা বলি এই প্রশ্ন বিশ্লেষণ মানে শুধুমাত্র প্রশ্ন সলভ নয়, বরং ওই প্রশ্ন কোন টপিক থেকে এসেছে, সম্ভাব্য প্রশ্ন কি হতে পারে, এই সব কিছুর একটা ধারণা নেওয়া। তো আজকের ক্লাসে আমরা ফিনান্স ব্যাংকিং ও বীমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের 2025-26, 2024-25 এবং 2023-24 এই 3টা শিক্ষাবর্ষের প্রশ্ন এ টু জেড বিশ্লেষণ করব, সহজভাবে সলভ করব, টপিক আইডেন্টিফাই করব কি হতে পারে তোমাদের আগামী সম্ভাব্য প্রশ্ন। তো চলো আমরা শুরু করি 2025-26 শিক্ষাবর্ষের এমসিকিউ দিয়ে। তো 2025-26 শিক্ষাবর্ষের প্রথম এমসিকিউ এসেছে, দেখো, ক্যাশ রিজার্ভ রেশিও যার কাছে রাখা হয়। তাহলে ক্যাশ রিজার্ভ রেশিও সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও। তো এইটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কাছে রাখতে হয়। এটা কার কাছে রাখতে হয়? কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশের কাছে রাখতে হয়। এইটা হচ্ছে গ্রাহকের কাছ থেকে যে আমানত নেওয়া হয়, সেটার সুরক্ষার জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে একটা নগদ টাকা বাণিজ্যিক ব্যাংকের বাধ্যতামূলক রাখতে হয়। এবং এটার হার হচ্ছে 4%। এটার হার বর্তমানে বাংলাদেশে 4%, অর্থাৎ যতটুকু আমানত পাবে সেখান থেকে 4%, অর্থাৎ ব্যাংকের ডাটাকে সুরক্ষিত করার জন্য, গ্রাহকের আমানতকে সুরক্ষিত করার জন্য এই সিআরআর কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকের কাছে রাখতে হয় প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংকে। তাহলে এইটার অ্যান্সার আমাদের গ হবে। প্রশ্নটা এসেছে আমাদের কেন্দ্রীয় ব্যাংক থেকে, প্রশ্ন এসেছে দ্বিতীয় পত্রের যে কেন্দ্রীয় ব্যাংক দ্বিতীয় অধ্যায় সেখান থেকে। তাহলে কেন্দ্রীয় ব্যাংকের সিআরআর, এসএলআর কত পার্সেন্ট, এই সব বিষয়ে তোমাদেরকে গুরুত্ব দিতে হবে। এরপরে দুয়ে যাই, ব্যাংকার গ্রাহক সম্পর্কের ভিত্তি কি? ব্যাংকার গ্রাহক সম্পর্কের ভিত্তি বা বেস কি? তাহলে ব্যাংক এবং গ্রাহকের মধ্যে সম্পর্কের মূল বিষয়টা কি? ব্যাংক কি গ্রাহকের সাথে পার্টনারশিপ বিজনেস করে? উত্তর হচ্ছে না। এজেন্সি বা ব্যাংক বা গ্রাহক কি এজেন্সি বা প্রতিনিধিত্বমূলক বিজনেস করে? তাদের মূল বিজনেস কি প্রতিনিধিত্বমূলক? না। নিয়োগকর্তা কর্মচারী, তারা কি একজন আরেকজনের নিয়োগকর্তা বা কেউ কারোর অধীনে কাজ করে? তো হচ্ছে না। দেখো, দেনাদার এবং পাওনাদার, তাহলে ব্যাংকে যে টাকা জমা রাখে, তাহলে আমরা হচ্ছে গ্রাহক, আমরা হচ্ছে ব্যাংকের পাওনাদার। আবার ব্যাংকের পাওনাদার হচ্ছে আমরা, এবং আমাদের হচ্ছে ব্যাংক হচ্ছে দেনাদার। তাহলে ব্যাংকের সাথে গ্রাহকের এই সম্পর্কের ভিত্তিটা আমরা বলতে পারি কি? দেনাদার পাওনাদার সম্পর্ক। ওকে, এরপরে তিনে যাই। তাহলে এই প্রশ্ন কোথা থেকে আসছে? তিনে যাওয়ার আগে দুইয়ে যদি আমরা বলি, এটা আসছে আমাদের ব্যাংক হিসাব থেকে, দ্বিতীয় পত্রের ব্যাংক হিসাব থেকে। এরপরে দেখো, তিনে যদি যাই, বীমা ব্যবসায়ের মূল ভিত্তি কি? তোমরা সবাই পড়েছো বীমা সম্পর্কে মৌলিক ধারণার যে চ্যাপ্টার রয়েছে আমাদের দশম অধ্যায় দ্বিতীয় পত্রের, সেইখান থেকে প্রশ্নটা এসেছে। বলছে বীমা ব্যবসায়ের মূল ভিত্তি কি? বলছে মুনাফা হচ্ছে ব্যবসায়ের উদ্দেশ্য, বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য, কিন্তু বীমা ব্যবসায়ের উদ্দেশ্য না। বীমা ব্যবসায়ের উদ্দেশ্য হচ্ছে ঝুঁকি হ্রাস করা, ঝুঁকি বন্টন করা, একজনের ঝুঁকি সবার কাছ থেকে প্রিমিয়াম নিয়ে বন্টন করে দেওয়া। তাহলে ঝুঁকি বন্টন কার দায়িত্ব? বীমা ব্যবসায়ের মূল কাজ, মূল ভিত্তি। তাহলে বীমা ব্যবসায়ের মূল ভিত্তি কি? ঝুঁকি বন্টন করা। তাহলে অ্যান্সার আমাদের বি। চারে যাব, সবচেয়ে পুরাতন বীমার ধরন কোনটি? সবচেয়ে পুরাতন বীমার ধরন কি? খুবই সহজ প্রশ্ন আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ফিনান্সে। আগে কিন্তু 2021 সাল পর্যন্ত আমরা দেখেছি ফিনান্সের প্রশ্ন অনেক কঠিন হতো, কিন্তু এই যে আস্তে আস্তে ক্রমান্বয়ে যত আমরা আগাচ্ছি পৃথিবীর প্রশ্ন তত সহজ দেখতে পাচ্ছি। তো এই যে দেখো, সবচেয়ে পুরাতন বীমার ধরন, এটা তোমরা সবাই পড়ছো। নৌ বীমার মধ্যে সর্বপ্রথম নৌ বীমার উদ্ভব হয় পৃথিবীতে সর্বপ্রথম কোন বীমার উদ্ভব হয়? নৌ বীমার উদ্ভব হয়, মেরিন ইন্স্যুরেন্সের উদ্ভব হয়। এরপরে পাঁচে যাব, নিচের কোনটি বাহ্যিক অর্থায়নের উৎস? তাহলে দেখো, এই যে যেগুলো আমরা বাহির থেকে আনি, যে অর্থায়নগুলো, যে ফাইন্যান্সিংগুলো আমরা প্রতিষ্ঠানের অভ্যন্তর থেকে, প্রতিষ্ঠানের ভিতর থেকে করতে পারি না, বরং বাইরে থেকে শেয়ার বিক্রি, বন্ড বিক্রি, বাণিজ্যিক ব্যাংকের লোন, ঋণপত্র, এইগুলোকে আমরা বলতে পারি বাহ্যিক অর্থ সংস্থান। তাহলে দেখো, এই যে শেয়ার ইস্যু করলে কি হয়? প্রতিষ্ঠানের বাইরের কেউ শেয়ার কিনে কোম্পানির মালিক হয়। তাহলে আমাদের এটা হচ্ছে একটা বাহ্যিক উৎস। তাহলে বাহ্যিক উৎস কোনটি জানতে চেয়েছে? তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার। আর এই যে সংরক্ষিত আয় হচ্ছে বর্তমান শেয়ার মালিকদের লভ্যাংশের যে অংশ না দিয়ে সংরক্ষণ করে
করে রাখা হয়, তাহলে এটা অভ্যন্তরীণ। অবচয় তহবিল হচ্ছে একটা অভ্যন্তরীণ। প্রভিডেন্ট ফান্ড, এই তিনটাই হচ্ছে আমাদের অভ্যন্তরীণ। তাহলে বাহ্যিক উৎস হচ্ছে আমাদের শেয়ার ইস্যু। ছয়ে যাব, সীমিত সম্পদকে নির্দিষ্ট গ্রহণযোগ্য প্রকল্পসমূহের মধ্যে বন্টনের প্রক্রিয়াকে কি বলে। তাহলে সীমিত সম্পদকে আমরা যখন বিভিন্ন প্রকল্প অনুযায়ী বা প্রকল্পের গুরুত্ব অনুযায়ী বন্টন করি, ধরো তোমার কাছে তিনটা প্রকল্প আছে ABC, তিনটা প্রকল্প আছে ABC। এখন প্রথমটাতে লাগবে ধরো 1 কোটি, দ্বিতীয়টাতে লাগবে ধরো 1,20,00,000, 1,20,00,000 বা 1.2 crore, সিতে লাগবে ধরো হচ্ছে 2 কোটি। এখন তোমার কাছে টাকা আছে ধরো 3.5 কোটি, টাকা আছে 3.5 কোটি। এখন তুমি চাইলেও তিনটা প্রকল্পতে কি করবা, বিনিয়োগ করতে পারবা না। তখন তোমাকে সম্ভাব্যতা যাচাই করতে হয়, গুরুত্ব যাচাই করতে হয়। যে দুইটা তোমার কাছে গ্রহণীয় সেই দুইটার উপর অ্যালোকেশন বা কি করতে হয়, মূলধন রেশনিং করতে হয়। কি করতে হয়, মূলধন রেশনিং করতে হয়। এটাকে মূলধন রেশনিং এর বাংলা হচ্ছে বরাদ্দকরণ। এই রেশনিং এর বাংলা কি, রেশনিং এর বাংলা হচ্ছে বরাদ্দকরণ। বরাদ্দকরণ, বরাদ্দকরণ। ওকে, তাহলে মূলধন রেশনিং কিসের সাথে জড়িত, প্রকল্পের মূলধন বা বিনিয়োগ বন্টনের সাথে জড়িত একটি প্রক্রিয়া। তাহলে সীমিত সম্পদকে নির্দিষ্ট গ্রহণযোগ্য বা গুরুত্বের ভিত্তিতে প্রকল্পে যে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া হয় বা ভাগ করে দেওয়া হয় মূলধনকে, সেটাকে বলা হয় মূলধন রেশনিং বা বরাদ্দকরণ। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের সি। এই প্রশ্নের অ্যান্সার কি, সি। সাথে যাব আমরা, প্রতিটি শেয়ার 100 টাকা মূল্যের। দেখো এই যে এতক্ষণ 6টা MCQ সলভ করার পর একটা আমরা গাণিতিক সমস্যা পেলাম এবং সেটাও কিন্তু খুবই সহজ আসতেছে ইদানিং। তো আমাদেরকে এই যে গাণিতিক সমস্যা ফিনান্স ব্যাংকিং ও বিমার ক্ষেত্রে ভয় পাওয়া যাবে না, খুবই স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার। আমরা একটু দেখি। দেখো বলছে প্রতিটি শেয়ার 100 টাকা মূল্যে ক্রয় করে 1 বছর পর তা 125 টাকায় বিক্রয় করা হয়। শেয়ার প্রতি লভ্যাংশ প্রাপ্তি 5 টাকা হলে মুনাফার হার কত। তাহলে দেখো আমাদেরকে মুনাফার হার বলছে, তাহলে আমরা বুঝে নিলাম যে এখানে মোট মুনাফার হার বা কতটুকু লাভ হয়েছে সেটাকে শতকরায় প্রকাশ করতে বলেছে। তাহলে তুমি দেখো 100 টাকায় কিনছিলা, 125 টাকা বিক্রি করছো, তাহলে তোমার ক্যাপিটাল গেইন বা মূলধনী লাভ কত, মূলধনী লাভ হচ্ছে 25 টাকা। মূলধনী লাভ হচ্ছে, ক্যাপিটাল গেইন হচ্ছে 25 টাকা। ক্যাপিটাল গেইন কত হচ্ছে, 125 মাইনাস হচ্ছে আমাদের 100 টাকা, তাহলে 25 টাকা। এটা তোমরা মুখে মুখে হিসাব করবা। এরপরে দেখো এই যে আমরা হচ্ছে আবার ওই যে যতদিন আমরা কিনে রাখছিলাম সেই কিনে রাখার অবধি আমাদের ধরো একটা মেয়াদ পূর্তি হয়েছে বা একটা বছর পূর্ণ হয়েছে, তখন লভ্যাংশ ঘোষণা করছে এবং আমাদেরকে দিয়েছে, সেটা হচ্ছে 5 টাকা। তাহলে আমাদের মোট লাভ হলো কত বা মোট আয় হলো কত, মোট আয় কত হইলো। তাহলে এই যে 25 মূলধনী লাভ প্লাস ওই যে 5 টাকা, এই 5 টাকা হচ্ছে আমাদের সাধারণ আয় বা মুনাফা জাতীয় আয়। তাহলে এইটা হচ্ছে আমাদের 30 টাকা। 30 টাকা হচ্ছে আমাদের মোট আয়। এই 30 টাকা আমাদের কি, মোট আয়। তাহলে তুমি কত টাকা বিনিয়োগ করছিলা, 100 টাকা। 100 টাকা দিয়ে একটা শেয়ার কিনছিলা, 25 টাকা হচ্ছে বেশি দামে বিক্রি করছো, 5 টাকার লভ্যাংশ পাইছো, তাহলে তোমার আয় হচ্ছে 30 টাকা। তাহলে 100 টাকার উপর 30 টাকা আয় হইলে কত পার্সেন্ট হয়, ধরো 100 টাকা তুমি বিনিয়োগ করছিলা, তার উপর তোমার 30 টাকা হয়েছে, এটাকে হারে কনভার্ট করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 30% হচ্ছে তোমার মোট আয়ের হার। 30% কি, মোট আয়ের হার। খুবই সহজ হিসাব যে আমি 100 টাকায় কিনছি, 25 টাকা আমি ক্যাপিটাল গেইন করছি বা মূলধনী লাভ হয়েছে, 5 টাকা আমার মুনাফা জাতীয় আয় হয়েছে, 30 টাকা হচ্ছে মোট আয়, 100 টাকা বিনিয়োগ করছিলাম, 30% অ্যান্সার। খুবই সহজ, মুখে মুখে ক্যালকুলেশন করা যায়। তাহলে অ্যান্সার হচ্ছে সি, অ্যান্সার হচ্ছে গ বা সি। আমরা 8-এ যাব, নিচের কোনটি আর্থিক ব্যবস্থাপকের কাজ, নিচের কোনটি আর্থিক ব্যবস্থাপকের কাজ। দেখো বিনিয়োগ সিদ্ধান্ত, আর্থিক ব্যবস্থাপক সাধারণত 3 ধরনের কাজ করে। কয় ধরনের কাজ করে, এই যে কাজগুলোকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে, 3 ভাগে। একটা হচ্ছে অর্থায়ন কার্যক্রম, একটা হচ্ছে কি অর্থায়ন কার্যক্রম, একটা হচ্ছে বিনিয়োগ কার্যক্রম, আর একটা হচ্ছে লভ্যাংশ সিদ্ধান্ত, আর একটা কি লভ্যাংশ সিদ্ধান্ত, আর একটা কি লভ্যাংশ সিদ্ধান্ত। তাহলে এই প্রশ্ন আমাদেরকে অর্থায়নের যে সূচনা সেখান থেকে আসলো। তাহলে তোমাকে আগামীবার যদি প্রশ্ন দেয়, এই যে 3 ধরনের কাজ সম্পর্কেই তোমাকে জানতে হবে। বিনিয়োগ সিদ্ধান্ত এই বছর দিয়েছে মানে আবার বিনিয়োগ সিদ্ধান্ত দিবে এমন না। এরপরে বা তোমাকে বলবে লভ্যাংশ সিদ্ধান্ত গ্রহণ, এরপরে বলবে তোমাকে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ, ঠিক আছে, ক খ উভয় এরকম এখান থেকে 2টা দিতে পারে। ওকে, তো অ্যান্সার হচ্ছে আমাদের ক, অ্যান্সার হচ্ছে আমাদের কি ক। এই প্রশ্নের অ্যান্সার কি ক। এরপরে 9-এ চলে যাব, অর্থের সময় মূল্য নিচের কোনটির উপর নির্ভর করে না। তাহলে অর্থের সময় মূল্য, অর্থের সময় পছন্দনীয়তা পড়ছো তোমরা অর্থের সময় মূল্যের মধ্যে, মানুষের ভোগ অগ্রাধিকার, বর্তমান সময়কে প্রাধান্য দেওয়া, এই বিষয়গুলো সময় এই বা ভবিষ্যতের অনিশ্চয়তা, এই বিষয়গুলো কি করে, অর্থের সময় মূল্যের উপর প্রভাব বিস্তার করে। তাহলে অর্থের অনিশ্চয়তা, তারল্য প্রবণতা বা বর্তমানকে প্রাধান্য দেওয়া, ভোগ প্রবণতা অর্থাৎ মানুষ সবসময় বর্তমানকে প্রায়োরিটি দেয় ভোগের ক্ষেত্রে ভবিষ্যতের তুলনায়। তাহলে এই সবগুলোই কি অর্থের সময় পছন্দনীয়তা বা অর্থের সময় মূল্যের সাথে জড়িত। কিন্তু অর্থের পরিমাণ,
অর্থের পরিমাণের উপর অর্থের সময়মূল্য নির্ভর করে না। অর্থের পরিমাণের উপর কি করে না? অর্থের সময়মূল্য নির্ভর করে না। তোমরা যারা অর্থের সময় পছন্দনীয়তা পড়ছো বা যারা পড়ো নাই তারা দেখে নিবা অর্থের সময় পছন্দনীয়তার মধ্যে অর্থের পরিমাণ নামে কোনো কারণ নাই। তাহলে এই তিনটা হচ্ছে আমাদের অর্থের সময় পছন্দনীয়তা বা অর্থের সময়মূল্যের প্রভাব বিস্তারকারী উপাদান। আর অর্থের পরিমাণ কখনোই অর্থের সময়মূল্যের উপর কি প্রভাব বিস্তার করতে পারে না বা নির্ভর করে না। এরপরে দেখো 10-এ যাব, নিচের কোনটি মুদ্রা বাজারের উপাদান? নিচের কোনটি মুদ্রা বাজারের উপাদান? তাহলে মানি মার্কেট। মানি মার্কেটে কি হয়? স্বল্প মেয়াদী আর্থিক সম্পদ ক্রয় বিক্রয় হয়। স্বল্প মেয়াদী আর্থিক সম্পদ। আর্থিক সম্পদ মানে কি? আর্থিক সম্পদ মানে কি? যেগুলোতে আমরা বিনিয়োগ করতে পারি। স্বল্প মেয়াদী আর্থিক সম্পদ যেখানে কেনা বেচা হয়। স্বল্প মেয়াদী আর্থিক সম্পদ যেখানে কেনা বেচা হয়। তাহলে এই যে স্টক, স্টক মানে হচ্ছে শেয়ার। স্টকের আরেকটা নাম কি বলতে পারো? শেয়ার। তাহলে এটা হচ্ছে দীর্ঘমেয়াদী। বন্ড দীর্ঘমেয়াদী। ফিক্সড অ্যাসেট, ফিক্সড অ্যাসেট মানে কি? স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ। তাহলে স্থায়ী সম্পদ অবশ্যই দীর্ঘমেয়াদী বিনিয়োগ। তাহলে এই তিনটাই হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী। এই তিনটাই হচ্ছে আমাদের কি? দীর্ঘমেয়াদী। আমাদের কাছে কি জানতে চাইছে? মানি মার্কেট বা স্বল্পমেয়াদী আর্থিক সম্পদ কোনটা, বা শেয়ার বা স্বল্পমেয়াদী আর্থিক সম্পদের উপাদান কোনটা, বা মুদ্রা বাজারের উপাদান কোনটা, মানি মার্কেটের উপাদান কোনটা। এইভাবে ঘুরায় পেঁচায় প্রশ্ন আসতে পারে, যে কোনোটা বলতে পারে। ট্রেজারি বিল হচ্ছে সরকার ইস্যু করে এবং এটা স্বল্পমেয়াদী। ট্রেজারি বিল হচ্ছে কে ইস্যু করে? সরকার ইস্যু করে। কে ইস্যু করে? সরকার, এবং এটা স্বল্পমেয়াদী। এটা হচ্ছে স্বল্পমেয়াদী। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সি। এই প্রশ্নের অ্যান্সার কি? সি বা ট্রেজারি বিল। 11-তে চলে যাব। তাহলে এইটা আমাদের কিন্তু আর্থিক বাজারের যে আইনগত দিকসমূহ ছিল তোমাদের দ্বিতীয় অধ্যায়, প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, সেইখানের একটা প্রশ্ন। এরপরে 11-তে যাব, বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস কি? বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস কি? তাহলে বাণিজ্যিক ব্যাংক কোন জায়গা থেকে আয় করে? বাণিজ্যিক ব্যাংক গ্রাহকের কাছ থেকে আমানত নেয়। বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ হচ্ছে দুইটা, আমানত সংগ্রহ এবং ঋণ দান। কিন্তু এইখানে বলছে আয়ের উৎস কি? তাহলে ওই যে সে যে ঋণ দান করে, ওই যে ঋণ দান করে, ঋণের যে প্রদত্ত সুদ এবং আমানতের বা গ্রাহককে যে সুদটা ব্যাংক প্রদান করে, এই দুইটার পার্থক্য হচ্ছে তার আয়ের প্রধান উৎস। তাহলে আমরা এখানে এই দুইটার পার্থক্য কিন্তু বলা নাই, পার্থক্য থাকলে সেইটাও অ্যান্সার। তাহলে তোমাদের সম্ভাব্য প্রশ্ন হতে পারে যে আমানতকারীদের প্রদত্ত সুদ এবং ঋণ থেকে প্রাপ্ত সুদের পার্থক্য, এটাও একটা সম্ভাব্য প্রশ্ন হতে পারে আগামীতে। আর এই প্রশ্নের উত্তর যেহেতু আয়ের কথা বলছে, আমরা এইখানে অপশন অনুযায়ী দাগাবো হচ্ছে ঋণের সুদ। প্রদত্ত ঋণের সুদ, প্রদত্ত ঋণের সুদ। আয়ের প্রধান উৎস কি? প্রদত্ত ঋণের সুদ। এবং অন্যান্য আয়ের কথা যদি বলে তখন তুমি প্রতিনিধি হিসাবে আয়, শেয়ার মানে শেয়ার দালালের কমিশন হিসেবে আয়, তারপরে হচ্ছে তোমার ওসি হিসেবে কাজের দায়, লকার ভাড়া, এগুলো হচ্ছে কি? পরোক্ষ আয়। এগুলো কি? আমাদের পরোক্ষ আয়। প্রধান উৎস হচ্ছে ঋণ থেকে প্রাপ্ত সুদ বা প্রদত্ত ঋণের সুদ, প্রদত্ত ঋণের সুদ। এটা বাণিজ্যিক ব্যাংক থেকে আসছে। দ্বিতীয় পত্রের প্রশ্ন, ব্যাংক রেট বৃদ্ধির প্রভাব কি? ব্যাংক রেট, ব্যাংক হার, ব্যাংক হার। ব্যাংক হার বৃদ্ধি পাইলে কি হয়? ব্যাংক হার বৃদ্ধি পাইলে হচ্ছে সুদের পরিমাণ বেড়ে যায়। সুদের পরিমাণ বেড়ে যায়, তখন বাণিজ্যিক ব্যাংক কি করতে পারে না? বেশি সুদ দিতে পারে না, বা মানুষেরও ঋণ নিতে কি হয়? বেশি ঋণ দিতে পারে না, এবং মানুষের ঋণ নিতে অনাগ্রহ, অনীহা সৃষ্টি হয়, অর্থাৎ বাজারে ঋণের পরিমাণ কমে যায়। তাহলে অর্থ সরবরাহ বৃদ্ধি পাওয়ার কোনো সুযোগ নেই। অর্থ সরবরাহ কি হবে? কমে যাবে। বাজারে অর্থের পরিমাণ কমে যাবে যেহেতু ব্যাংক হার বৃদ্ধি পেয়েছে। এ দেখো, ঋণ গ্রহণ ব্যয় বেড়ে যায়। দেখো, ঋণ গ্রহণের ক্ষেত্রে আমাদের কি হবে? ব্যয়টা বৃদ্ধি পেয়ে যাবে, অর্থাৎ মানুষের সুদের হারটা বেড়ে যাবে। এই জন্য কি হবে? অনীহা সৃষ্টি হবে, যেটা আমরা বলছিলাম। তাহলে অ্যান্সার আমাদের বি। অ্যান্সার আমাদের কি? বি। দেখো, বিনিয়োগ বৃদ্ধি পায় না, যেহেতু সুদের হার বেশি, বিনিয়োগ কমে যায়। মূল্যস্ফীতি কি হয়? মূল্যস্ফীতি কি হয়? কমে যায়। মূল্যস্ফীতি বৃদ্ধি পায় না, কমে যায়। যে বাজারে ঋণের পরিমাণ যদি কম থাকে, মূল্যস্ফীতি বাড়বে কি করে? বাজারে যদি টাকার পরিমাণ কমতে থাকে, তাহলে মুদ্রাস্ফীতিও কি হয়? কমে যায়। তাহলে আমাদের অ্যান্সার হবে ঋণ গ্রহণ ব্যয় বেড়ে যায়। এই ছিল আমাদের 2025-26 শিক্ষাবর্ষের এমসিকিউ। কোন কোন জায়গা থেকে এসেছে আলোচনা করেছি। সম্ভাব্য প্রশ্ন কি হতে পারে সেগুলো প্রত্যেকটা এমসিকিউ এর সাথে দেখানোর চেষ্টা করেছি, রিলেটেডগুলো। এখন তোমরা যদি এক নজরে একটু দেখে নিতে চাও, এই যে কেন্দ্রীয় ব্যাংক থেকে 2টা প্রশ্ন আসছে, 1 আর 12 নাম্বার। ব্যাংক হিসাব, বিমা, নৌবিমা, দীর্ঘমেয়াদী অর্থায়ন থেকে দেখো 2টা প্রশ্ন আসছে, বাকিগুলো থেকে একটা। তারপর দেখো মূলধন বাজেটিং থেকে প্রশ্ন আসছে, অর্থায়নের সূচনা থেকে 8 নম্বর প্রশ্ন আসছে, অর্থের সময় মূল্য থেকে এসেছে, আর্থিক বাজারের আইনগত দিক, বাণিজ্যিক ব্যাংক, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আমাদের প্রশ্ন এসেছে। তাহলে এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ টপিক 2025-26 শিক্ষাবর্ষের এমসিকিউ এর জন্য। আমরা রিটেনে চলে যাব। রিটেনে কি বলছে দেখো, বন্ড ও ডিবেঞ্চারের মধ্যে পার্থক্য কি? বন্ড ও ডিবেঞ্চারের মধ্যে পার্থক্য কি? তাহলে বন্ড ও ডিবেঞ্চারের মধ্যে পার্থক্য কি, এটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে বন্ড ও ডিবেঞ্চারের মধ্যে মূল পার্থক্য আমাদেরকে সবসময় রিটেনের ক্ষেত্রে
স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার করতে হবে, যা চেয়েছে তাই এক কথায় লিখতে হবে, তোমার ব্যাখ্যা লেখার কোনো জায়গাও নাই, তোমাকে স্পেসই দিবে এক লাইন, তুমি তো 2 লাইন লিখতে পারবে না। ওকে, তো আমাদেরকে এই এক লাইনের মধ্যেই লিখতে হবে যে বন্ড ও ডিবেঞ্চারের মধ্যে পার্থক্য কি। তাহলে বন্ড ও ডিবেঞ্চারের মধ্যে মূল পার্থক্য যে জামানতে, তোমার কি লিখতে হবে, বন্ড ও ডিবেঞ্চারের মধ্যে, বন্ড ও ডিবেঞ্চারের মধ্যে মূল পার্থক্য হচ্ছে, পার্থক্য হলো জামানতে, পার্থক্য হলো জামানতে, পার্থক্য হলো কিসে, জামানতের ক্ষেত্রে, জামানত অর্থাৎ একটাতে জামানত লাগে আর একটাতে জামানত লাগে না, এটাই হচ্ছে আমাদের মূল পার্থক্য। দুয়ে যাব, অগ্রাধিকার শেয়ারকে কেন সংকর জাতীয় শেয়ার বলা হয় বা হাইব্রিড শেয়ার বলা হয়। তাহলে এই যে দুইটা জিনিসের বৈশিষ্ট্য দেখা যায় এই অগ্রাধিকার শেয়ারের মধ্যে, এজন্য এটাকে হাইব্রিড শেয়ার বলা হয়। তাহলে এইটার মধ্যে ঋণপত্র এবং শেয়ার, যেমন ঋণপত্রের ক্ষেত্রে নির্দিষ্ট হারে সুদ দেয়, এটাতে হচ্ছে নির্দিষ্ট হারে লভ্যাংশ দেয়। একইভাবে এই হাইব্রিড বা অগ্রাধিকার শেয়ারকে হচ্ছে কেন বলা হচ্ছে হাইব্রিড, কারণ হচ্ছে যে এটার ক্ষেত্রে মালিক বলা হচ্ছে, অগ্রাধিকার শেয়ার মালিকদের ঋণদাতা না বলে মালিক বলা হচ্ছে। তাহলে দুইটা জিনিসের বৈশিষ্ট্য বিদ্যমান হয়, এটাকে হাইব্রিড বলা হয়। তাহলে হাইব্রিড বা সংকর বলা হয় কেন, কারণ কারণ এটাতে তোমরা লিখবা অগ্রাধিকার শেয়ারকে হাইব্রিড বা সংকর জাতীয় সিকিউরিটি বলা হয়, কারণ এটিতে 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 ঋণপত্র ও শেয়ার শেয়ার দুটিরই বৈশিষ্ট্য বিদ্যমান, বৈশিষ্ট্য কি বিদ্যমান। আর কেউ যদি লিখতে চাও যে নির্দিষ্ট হারে সুদ দিতে হয় ঋণপত্রের মতো এবং শেয়ার মালিকদের মতো তারা হচ্ছে লভ্যাংশ পায়, নির্দিষ্ট হারে লভ্যাংশ দিতে হয় ঋণপত্রের মতো এবং শেয়ার মালিকদের মতো তাদেরকে মালিক বলা হয়, এই কারণে হাইব্রিড শেয়ার বলা হয়, এটাও তোমরা বলতে পারো। 3-এ যদি যাই, জিরো কুপন বন্ড কি। তাহলে যে বন্ড জিরো কুপন বন্ড কোনগুলো, যে বন্ড ডিসকাউন্টে বা বাট্টায় বিক্রি হয় এবং মেয়াদপূর্তিতে লিখিত মূল্যে কিনে নেওয়া হয় বা ক্রয় করা হয় কোম্পানি কর্তৃক, সেটাই হচ্ছে জিরো কুপন বন্ড। তাহলে যে বন্ড বাট্টায় বিক্রয় হয় এবং মেয়াদপূর্তিতে অভিহিত মূল্যে ক্রয় করে নেওয়া হয়, মেয়াদপূর্তিতে অভিহিত মূল্যে ক্রয় করে নেওয়া হয়, ক্রয় করা হয়, তাকে হচ্ছে আমরা জিরো কুপন বন্ড বলবো, ক্রয় করা হয়, সেটাই হচ্ছে কি জিরো কুপন বন্ড। এরপরে 4-এ যাব, পোর্টফোলিও বৈচিত্র্যায়ন করে কোন ধরনের ঝুঁকি এড়ানো যায় না। তাহলে পোর্টফোলিও বৈচিত্র্যায়নের মাধ্যমে আমরা হচ্ছে যেটা অ্যাভয়েডেবল রিস্ক বা নিয়ন্ত্রণযোগ্য ঝুঁকি বা আনসিস্টেমেটিক রিস্ক, এইটা হচ্ছে আমরা কি করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু বাজার ঝুঁকি বা সিস্টেমেটিক রিস্ক আমরা কি করতে পারি না, এড়াতে পারি না। বাজার ঝুঁকি বা সিস্টেমেটিক রিস্ক, এটাকে কি বলবা, অ্যান্সার বলবা বাজার ঝুঁকি বা কেউ যদি হচ্ছে বাজার ঝুঁকি বা কেউ যদি সিস্টেমেটিক রিস্ক এটা লেখে তাও হবে সিস্টেমেটিক ঝুঁকি, এইটা হচ্ছে এড়ানো যায় না। ওকে, এরপরে দেখো 5-এ যাই, ব্যাংকের তারল্য নীতি কি, তাহলে গ্রাহক কর্তৃক চাহিদা মাত্র অর্থ পরিশোধে, গ্রাহকের চাহিদা মাত্র অর্থ পরিশোধের জন্য ব্যাংকের যে নগদ সংরক্ষণ করতে হয় সেটাই হচ্ছে তারল্য নীতি। তাহলে ব্যাংক তার গ্রাহকের চাহিদা মাত্র অর্থ পরিশোধের জন্য যে পরিমাণ নগদযোগ্য সিকিউরিটি বা সম্পদ বা আর্থিক সম্পদ রাখে সেটাকে আমরা বলি তারল্য, সেটাকে আমরা ব্যাংকের কি বলি, তারল্য। তাহলে গ্রাহকের চাহিদা মতো অর্থ পরিশোধের জন্য ব্যাংক যে নগদ সমপরিমাণ বা নগদযোগ্য সম্পদ রাখে সেটাকে আমরা তারল্য নীতি বলবো, সেটাকে আমরা কি বলবো, ব্যাংকের তারল্য নীতি বলবো। তাহলে এটা বাণিজ্যিক ব্যাংক রিলেটেড একটা নীতি। 6-এ যাব, নিকাশ ঘরের সংজ্ঞা দাও, তাহলে নিকাশ ঘর কি, তাহলে যে স্থানে কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে আন্তঃব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তি হয় বাণিজ্যিক ব্যাংকের, সেটাই হচ্ছে নিকাশ ঘর। তাহলে যে স্থানে কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে, কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে কি হয়, আন্তঃব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তি হয়, আন্তঃব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তি হয়, সেটাকেই আমরা বলবো নিকাশ ঘর, নিষ্পত্তি হয়, সেটাকে আমরা কি বলবো, নিকাশ ঘর। এরপরে তোমরা যদি সাথে চেকের সাথে সম্পর্কিত পক্ষগুলোর নাম লেখো, তাহলে চেকের সাথে জড়িত পক্ষ কয়টা,
চেকের সাথে জড়িত পক্ষ হচ্ছে তিনটি, প্রধান পক্ষ হচ্ছে তিনটি। আদেশটা, যিনি হচ্ছে আমানতকারী, তিনি হচ্ছে আদেশটা। তাহলে কয়টি পক্ষ? তিনটি পক্ষ। তিনটি পক্ষ যথা হচ্ছে আদেশটা, আদিষ্ট এবং প্রাপক। আদেশটা, আদিষ্ট, আদিষ্ট হচ্ছে ব্যাংক, এবং প্রাপক যিনি অর্থ নিবেন, এবং কি, এবং আরেকজন হচ্ছে প্রাপক, এবং কি, প্রাপক। ওকে, তাহলে এই তিনটা হচ্ছে ব্যাংকের সাথে জড়িত তিনটা প্রধান পক্ষ। অন্যান্য পক্ষ আছে, সেগুলো আমাদের লিখতে হবে না, যেহেতু বলে দেয় নাই তোমাকে সবগুলো পক্ষের নাম লিখতে, তোমাকে তিনটা মেন পক্ষ যে তিনটা অবশ্যই থাকে সেই তিনটা লিখতে হবে। আর এটা সমর্পণ মূল্য বলতে কি বোঝায়? তাহলে সমর্পণ মূল্য হচ্ছে জীবন বীমার সাথে জড়িত, অর্থাৎ সারেন্ডার ভ্যালু বলে ইংরেজিতে। তাহলে এই সারেন্ডার ভ্যালু হচ্ছে আমাদের, সারেন্ডার ভ্যালু হচ্ছে কোনটা? যখন তুমি প্রিমিয়াম পরিশোধে ব্যর্থ হও বা প্রিমিয়াম পরিশোধ করতে পারতেছো না এমন মনে হয় তোমার কাছে, ঠিক তখনই, তখন যদি তোমার 2 বছর প্রিমিয়াম পরিশোধ করা হয়ে যায়, তখন তুমি বীমা কোম্পানির কাছে যদি সারেন্ডার করো, বীমা কোম্পানির কাছে যদি তোমার যে বলতে চাও যে আমি আর প্রিমিয়াম করতে পারছি না, আমি সমর্পণ করলাম বা সারেন্ডার করলাম, তখন বীমা কোম্পানি তোমাকে কিছু টাকা কেটে নিয়ে তোমার যে প্রিমিয়াম ছিল সেগুলো ফেরত দেয়। তাহলে সর্বনিম্ন 2 বছর কিন্তু হতে হবে এক্ষেত্রে। তাহলে সমর্পণ মূল্য কি? যখন যখন 2 বছরের অধিক, যখন 2 বছরের অধিক বীমা প্রিমিয়াম পরিশোধের পর, বীমা প্রিমিয়াম পরিশোধের পর জীবন বীমা প্রিমিয়াম, এটা কি হবে? জীবন বীমা প্রিমিয়াম বা স্যালামি, বীমা প্রিমিয়াম বা স্যালামি পরিশোধের পর, প্রিমিয়াম পরিশোধের পর তুমি যখন সারেন্ডার করো, পরিশোধের পর বীমা গ্রহীতা, বীমা সমর্পণ করার পর, বীমা সমর্পণের ফলে, বীমা সমর্পণের ফলে যে মূল্য ফেরত পায়, সেটাই হচ্ছে আমাদের কি? সারেন্ডার ভ্যালু বা সমর্পণ মূল্য। এই ছিল 2025-26 শিক্ষাবর্ষের আমাদের 8টি রিটেন প্রশ্ন। যদি কোন জায়গা থেকে এসেছে দেখতে চাও, সবচেয়ে বেশি প্রশ্ন আসছে দীর্ঘমেয়াদী অর্থায়ন থেকে। কোন অর্থায়ন থেকে? দীর্ঘমেয়াদী অর্থায়ন থেকে। এবং অন্যান্য জায়গা থেকে একটি করে প্রশ্ন আসছে, যার একটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন, ঝুঁকি ও মুনাফার হার, বাণিজ্যিক ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, চেক বিনিময় বিল এবং প্রমিসরি নোট, এবং সর্বশেষ যেটা আসছে সেটা হচ্ছে জীবন বীমা, 8 নম্বর প্রশ্ন। তাহলে এই ছিল আমাদের 2025-26 শিক্ষাবর্ষের এমসিকিউ এবং লিখিত প্রশ্নের সমাধান। আশা করি তোমরা এই বিশ্লেষণের মাধ্যমে 2025-26-এর বিষয়গুলো বুঝতে সক্ষম হয়েছ। এবার আমরা চলে যাব আমাদের যে 24-25 শিক্ষাবর্ষের এমসিকিউতে চলে যাব। এরপর আমরা লিখিত করব 24-25, তারপর আমরা 23-এও কিন্তু আজকে সলভ করব। তাহলে দেখো 24-25 আমরা 25-26 যেভাবে প্রত্যেকটা বিষয় বুঝে বুঝে সলভ করেছি, একইভাবে 24-25ও কিন্তু সলভ করব। এবং দেখো 24-25 শিক্ষাবর্ষের এমসিকিউতে যদি আমরা আসি, তাহলে প্রথমে বলতেছে কোন হস্তান্তরযোগ্য দলিল একই পক্ষের নিকট দুবার উপস্থাপন করতে হয়। তাহলে এই প্রশ্নটা তোমরা কিভাবে সলভ করবা? দেখো, এই যে বিনিময়যোগ্য বিলের যে বৈশিষ্ট্যগুলো আছে, তোমরা নিশ্চয়ই চেক বিনিময় বিল এবং হচ্ছে প্রমিসরি নোট নামের একটা অধ্যায় আছে তোমাদের দ্বিতীয় পত্রে, সেটা পড়ছো। সেখানের বৈশিষ্ট্যগুলো যদি পড়ে থাকো, এরকম একটা বৈশিষ্ট্য দেখবা যে এটি, এই যে 6 নাম্বার এখানে, এটি একবার আদিষ্টের স্বীকৃতির জন্য এবং পরবর্তীতে আদিষ্ট কর্তৃক অর্থ পরিশোধের জন্য তার নিকট উপস্থাপন করতে হয়। তাহলে এই বিনিময় বিল দেখো, একবার স্বীকৃতির জন্য, একবার পরিশোধের জন্য উপস্থাপন করতে হয়। তাহলে 2 বার উপস্থাপন করতে হয় আদিষ্টের কাছে। কার কাছে? আদিষ্টের কাছে। তাহলে এই প্রশ্ন থেকে এরপরে প্রশ্ন আসতে পারে কার নিকট উপস্থাপন করতে হয়? আদিষ্টের কাছে। কেন করতে হয়? এই যে একবার স্বীকৃতি, একবার হচ্ছে অর্থ পরিশোধের জন্য। তো এইবার আসছে 2 বার, তার মানে তোমাকে অন্যান্য বৈশিষ্ট্যগুলো কিন্তু পড়তে হবে। শুধুমাত্র বিনিময় বিল না, চেক এবং প্রমিসরি নোট, এই তিনটারই বৈশিষ্ট্য তোমাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। তাহলে এটা কিসের বৈশিষ্ট্য আমরা দেখলাম? এটা দেখলাম আমরা বিনিময় বিল বা বিল অফ এক্সচেঞ্জ, বা এটাকে কি বলা হয়? বিল অফ এক্সচেঞ্জ। ওকে, তাহলে অ্যান্সার আমাদের বি। অ্যান্সার আমাদের কি? বি। এই প্রশ্নের অ্যান্সার আমাদের বি। আশা করি বুঝতে পেরেছো কোথায় তোমাকে গুরুত্ব দিতে হবে। 2-এ যাই। 2-এ বলতেছে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের পরিমাণবাচক পদ্ধতির অন্তর্ভুক্ত নয় কোনটি? তাহলে কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রশ্ন আসছে, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের কয়টা পদ্ধতি আছে? তোমরা পড়ছো 2টা প্রধান পদ্ধতি আছে। এই যে দেখো, একটা হচ্ছে সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি বা পরিমাণবাচক পদ্ধতি, আরেকটা হচ্ছে গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি। এখন এই সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি আছে 3টা: ব্যাংক হার নীতি, খোলা বাজার নীতি, জমার হার পরিবর্তন নীতি। আর গুণগত পদ্ধতিগুলো তোমরা দেখো 6টি এখানে আছে, যার প্রথমটা হচ্ছে ঋণের বরাদ্দকরণ। এখানে আমাদেরকে কি বলছে?
কোনটা পরিমাণবাচক পদ্ধতির অন্তর্ভুক্ত নয়। তাহলে আমাদের কোনটা আইডেন্টিফাই করতে হবে, গুণগত কোনটা সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এখন এই যে গুণগতের প্রথমটাই আছে দেখো ঋণের বরাদ্দকরণ, এবং এইখানে দেখো বাকি তিনটা হচ্ছে আমাদের কি, বাকি তিনটা হচ্ছে সাধারণ, বাকি তিনটা কি সাধারণ বা পরিমাণবাচক, সাধারণ বা কি সংখ্যাত্মক বা পরিমাণবাচক। আর এই যে গুণগত পদ্ধতি হচ্ছে ঋণের বরাদ্দকরণ। আশা করি বুঝতে পারছো কোন জায়গা থেকে প্রশ্ন আসতেছে, কিভাবে আমাদেরকে সলভ করা উচিত, এবং কোন জায়গায় তুমি যখন এই প্রশ্নটা সলভ করবা তখন তুমি প্রথমেই দেখবা এটা কেন্দ্রীয় ব্যাংক থেকে আসছে, এরপরে দেখবা যে এটা কেন্দ্রীয় ব্যাংকের কোন জায়গা থেকে আসছে, ঋণ নিয়ন্ত্রণ থেকে আসছে। ঋণ নিয়ন্ত্রণের কয়টা ধাপ আছে, দুইটা প্রধান পদ্ধতি আছে, সংখ্যাত্মক বা সাধারণ, গুণগত বা নির্বাচনমূলক। তাহলে তুমি এই দুইটা জিনিস মুখস্থ করে ফেলবা, তাহলে তোমার সম্ভাব্য প্রশ্ন পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আর যারা শুধুমাত্র সলভ করে যাবে, এটা মুখস্থ করবা ঋণের বরাদ্দকরণ নীতি, পরের বার এইখান থেকে দিবে আরেকটা, পারবা না, পরের বার এইখান থেকে দিবে কি কি তুমি জানো না, তাহলে তুমি পারবা না। ওকে, আশা করি বুঝতে পারছো। 3-এ যাব আমরা, ঝুঁকির কোন প্রকারটি বীমার আওতায় পড়ে, ঝুঁকির কোন প্রকারটি বীমার আওতায় পড়ে। তাহলে দেখো বিমার ক্ষেত্রে এই যে নৈতিক ঝুঁকি, গতিশীল ঝুঁকি, অসীম ঝুঁকি, এগুলোর কোনোটাই কিন্তু নেওয়া হয় না, শুধুমাত্র বিশুদ্ধ ঝুঁকির উপর বীমা করা যায়। শুধুমাত্র কোন ঝুঁকির উপর বীমা করা যায়, বিশুদ্ধ ঝুঁকি। তাহলে এটা বীমা সম্পর্কে মৌলিক ধারণার একটা প্রশ্ন তোমাদেরকে। এই যে ঝুঁকি, বীমার যে ঝুঁকি, বীমার উত্তম আদর্শিক, উপ আদর্শিক বা হচ্ছে আদর্শিক ঝুঁকি, এই বিষয়গুলো পড়তে হবে, সম্ভাব্য প্রশ্ন সেখান থেকে হতে পারে, এবং কোনটার ভ্যালু কি সেগুলো তোমরা একটু পড়বা। এরপর দেখো কোন ধরনের চারা যায়, কোন ধরনের বীমার ক্ষেত্রে ক্ষতিপূরণের চুক্তি প্রযোজ্য নয়। তাহলে আমরা জানি বেশিরভাগ বীমার ক্ষেত্রে ক্ষতিপূরণের চুক্তি প্রযোজ্য, কিন্তু জীবন বীমার ক্ষেত্রে এটাকে বলা হয় আর্থিক নিশ্চয়তা। কারণ জীবনের বিনিময়ে কোনো কিছু, জীবনের এগেনস্টে আমরা কোনো কিছু দিতে পারি না, বা বীমা কোম্পানি আমাদেরকে ওই জীবনটা পুনরায় ফেরত দিতে পারে না যদি কেউ মারা যায়। তাহলে সেই ক্ষতিপূরণের তুলনায় আর্থিক ক্ষতিপূরণটা খুবই সামান্য, এই জন্য এটাকে বলা হচ্ছে আর্থিক নিশ্চয়তা, কোনো ক্ষতিপূরণের চুক্তি নয়, কোনো ক্ষতিপূরণের চুক্তি নয়। তাহলে ক্ষতিপূরণের চুক্তি নয় হচ্ছে জীবন বীমা, এটা হচ্ছে আর্থিক নিশ্চয়তা। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের বি। এরপরে 5-এ যাব, কোনটি ঝুঁকির পরিমাপ নয়। তাহলে ঝুঁকির পরিমাপ দেখো পরিমিত ব্যবধান বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেদাঙ্ক বা বেটা, এই তিনটাই হচ্ছে আমাদের ঝুঁকি পরিমাপের পদ্ধতি। কিন্তু এই যে সহবেদাঙ্ক হচ্ছে দুইটা সম্পদ কিভাবে একই সাথে পরিবর্তন হচ্ছে, বা একটার পরিবর্তনের ফলে আরেকটার পরিবর্তন কেমন হচ্ছে সেইটা নির্ণয়ের একটা প্রক্রিয়া। তাহলে এইটাকে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স বলতে পারো। তাহলে এই সহবেদাঙ্ক কোনো ঝুঁকির পরিমাপ নয়, সহবেদাঙ্ক কোনো ঝুঁকির পরিমাপ নয়। যারা অধ্যায় 9 প্রথম পত্রের অধ্যায় 9 পড়েছো তারা জানো যে ঝুঁকির পরিমাপ আমরা কি কি মাধ্যমে ক্যালকুলেট করতে পারি, সেখান থেকে 3টা দিয়েছে, এবং 9 কোনটায় সহবেদাঙ্ক দিয়েছে সেই 9 থেকে। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের বি, এই প্রশ্নের অ্যান্সার কি বি। এরপরে আমরা কোন প্রকল্পের আন্ত আয়ের হার তার মূলধন ব্যয়ের সমান হলে, সেই প্রকল্পের নিট বর্তমান মূল্য হবে কি। তাহলে আন্ত আয়ের হার কি করে, আন্ত আয়ের হার হচ্ছে বর্তমান মূল্যের, মানে আমাদের যে এনপিভি আছে বা কোন আমাদের যে মূলধন ব্যয় আছে সেইটার সমান একটা কি করে, আয়ের হার নির্ধারণ করে। অর্থাৎ ধরো তোমার প্রকল্পের ব্যয় আছে 8%, আন্ত আয়ের হার হলো 8%, তাহলে তোমার দুইটা মিলে কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তোমার খরচ এবং ব্যয়, খরচ এবং আয়টা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, অর্থাৎ সমান হবে। তাহলে দেখো কোনো প্রকল্পের আন্ত আয়ের হার তার যদি মূলধন ব্যয়ের সমান হয়, অর্থাৎ আইআরআর ইকুয়াল টু যদি কস্ট অফ ক্যাপিটাল হয়, কি হয়, কস্ট অফ ক্যাপিটাল হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে বর্তমান মূল্য বা এনপিভি হয়ে যাবে জিরো। এনপিভি কি হবে, এনপিভি হবে জিরো। তাহলে শূন্যের চেয়ে বেশি হওয়ার সুযোগ নেই। যদি আইআরআর বেশি হইতো তাহলে এনপিভি বেশি হইতো, যদি আইআরআর কম হইতো তাহলে শূন্যের চেয়ে কম হইতো বা নেগেটিভ হয়ে যেত আমাদের এনপিভি। প্রশ্নগুলো খেয়াল করো কি কি প্রশ্ন করতে পারে। বলতেছে আইআরআর মূলধন ব্যয়ের সমান হলে কি হবে, সমান হলে এনপিভি জিরো হবে। এখন যদি বলে আইআর মূলধন ব্যয়ের চেয়ে বেশি হবে, তাহলে এনপিভি বেশি হবে, শূন্যের চেয়ে বেশি হবে, কিসের চেয়ে বেশি হবে, শূন্যের চেয়ে বেশি হবে, অর্থাৎ পজিটিভ হয়ে যাবে। শূন্যও যদিও পজিটিভ নাম্বার। এরপর দেখো শূন্যের চেয়ে কম হবে কখন, যখন আইআরআর মূলধন ব্যয় থেকে কম হবে। এইসবও কিন্তু আমাদের সম্ভাব্য প্রশ্ন। এরপর দেখো শূন্যের সমান হবে, এটা তো এই প্রশ্নের অ্যান্সার, শূন্যের সমান হবে, অর্থাৎ আইআরআর ইকুয়াল টু কস্ট অফ ক্যাপিটাল হলে শূন্যের সমান হয় এনপিভি। এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। সম্ভাব্য প্রশ্ন কি কি হতে পারে আমরা বললাম। তাহলে একের সমান হওয়ার কোনো সুযোগ নেই। ওকে, একের সমান হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এই প্রশ্নের সি, এই প্রশ্নের অ্যান্সার কি সি। এরপরে 7-এ যাব, কোনটি শঙ্কর সিকিউরিটিজ। এই প্রশ্নটা আমরা একটু আগে দেখলাম যে হাইব্রিড শেয়ার নামে আসছিল, এবং কেন বলা হয়, রিটেন প্রশ্ন আসছিল 2025-26 শিক্ষাবর্ষের আমরা যখন প্রশ্ন সলভ করেছি তোমাদেরকে দিয়েছি, তখন কিন্তু তোমরা দেখেছো যে 2025-26 শিক্ষাবর্ষে এই প্রশ্নে ছিল যে হাইব্রিড শেয়ার
হাইব্রিড শেয়ার কেন বলা হয় বা সংকর শেয়ার অগ্রাধিকার শেয়ারকে কেন বলা হয়, রিটেন প্রশ্ন ছিল একটা। তো এইখানে আবার দেখো এই যে সংকর সিকিউরিটিজ মানে কোনটা, সেটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার। তোমরা সবাই জানো, খুবই সহজ একটা প্রশ্ন। তো আমি বারবার বলছিলাম তোমাদেরকে শুরুতেই যে ফিনান্সের প্রশ্ন ক্রমান্বয়ে সহজ হচ্ছে, এবং দেখো একেবারে স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার যে কোনটা সংকর বা হাইব্রিড শেয়ার অগ্রাধিকার শেয়ার, কারণ এটার মধ্যে ঋণপত্রের বৈশিষ্ট্য বিদ্যমান। আবার কি ঋণপত্রের বৈশিষ্ট্য কেন বিদ্যমান, কারণ এরা নির্দিষ্ট হারে, ঋণপত্রে যেমন সুদ দেওয়া হয় এদেরকে নির্দিষ্ট হারে লভ্যাংশ দেওয়া হয়। আবার এদেরকে বলা হচ্ছে মালিক, তাহলে শেয়ার এবং ঋণপত্র দুইটারই কি পাওয়া যায়, বৈশিষ্ট্য পাওয়া যায়, এই জন্য এটাকে বলা হয় সংকর বা হাইব্রিড শেয়ার এবং অগ্রাধিকার শেয়ার। তাহলে অ্যান্সার হচ্ছে বি। এরপর আটে যাব, বর্তমান মূল্য হিসাব করতে কোন হার ব্যবহৃত হয়, বর্তমান মূল্য হিসাব করতে। তাহলে বর্তমান মূল্যের নির্ণয়ের প্রক্রিয়াকে আমরা কি বলি, বাট্টাকরণ বলি। বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে কি বলা হয়, বাট্টাকরণ। কি বলা হয়, বাট্টাকরণ, বা যার ইংরেজি হচ্ছে ডিসকাউন্টিং, যার ইংরেজি কি ডিসকাউন্টিং। এখন এই প্রশ্ন আসছে ডিসকাউন্ট, পরের বার যদি বলে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে কি বলা হয় বা কোন হার ব্যবহার করা হয়, তখন তোমাকে বলতে হবে কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধিকরণ বলে, বা কম্পাউন্ডিং রেট ব্যবহার করা হয়। তাহলে অ্যান্সার হচ্ছে বাট্টাকরণ। তাহলে কি হবে, কোন হার ব্যবহৃত হয়, বাট্টার হার ব্যবহৃত হয়। কোন হার ব্যবহৃত হয়, বাট্টার হার। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের বি। অ্যান্সার হচ্ছে কি বি। সম্ভাব্য প্রশ্ন কি আসতে পারে অর্থের সময়মূল্য থেকে, সেটাও কিন্তু তোমাদেরকে বললাম। নয় যাব, বিনিয়োগ সুযোগকে বিশ্লেষণ করার সবচেয়ে ভালো উপায় কোনটি, বিনিয়োগ সুযোগকে বিশ্লেষণ করার সবচেয়ে ভালো উপায় কোনটি। তাহলে বিনিয়োগ সুযোগ বিশ্লেষণের দুইটা পদ্ধতি আছে, সনাতন এবং আধুনিক। সনাতনের মধ্যে তোমরা গড় মুনাফার হার এবং হচ্ছে পেব্যাক সময় দেখছো। আর এই যে আমাদের যে আধুনিক পদ্ধতি আছে, সেইখানে এনপিভি আছে, আইআরআর আছে, প্রফিটেবিলিটি ইন্ডেক্স আছে, বা মুনাফা অর্জন সূচক আছে। তো এই সবগুলো বিষয়ের মধ্যে প্রথমত ভালো তো আধুনিক, এরপরে আধুনিকের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে এনপিভি। সবচেয়ে ভালো কোনটা, সবচেয়ে ভালো হচ্ছে আমাদের এনপিভি বা নিট প্রেজেন্ট ভ্যালু, নিট বর্তমান মূল্য পদ্ধতি। কোথায় আছে, অপশন এ তে আছে। তাহলে অ্যান্সার এ। অ্যান্সার কি এ। আর এই যে দেখো আমাদের হচ্ছে পেব্যাক সময়, এটা হচ্ছে একটা সনাতন পদ্ধতি। এটা হচ্ছে একটা সনাতন পদ্ধতি। নিট মুনাফা পদ্ধতি বলতেছে, এটাকে তোমরা গড় মুনাফার হার ধরে সনাতন বলতে পারো। তার মধ্যে অ্যান্সার হচ্ছে এ। এবং আন্ত আয় হার এবং এই দুইটা হচ্ছে আধুনিক, এই দুইটার মধ্যে আবার এনপিভি হচ্ছে সবচেয়ে বেশি ভালো বা হচ্ছে উত্তম। এরপরে 10-এ যাই, একটি বন্ডের মূল্য অভিহিত মূল্য থেকে বেশি হলে বন্ডটিকে বলা হয় কি। তাহলে বন্ডের মূল্য বা বন্ডকে তিনভাবে বিক্রি করা যায়, একটা হচ্ছে সমহারে, এটা হচ্ছে প্রিমিয়ামে বা অধিহারে, আর একটা হচ্ছে অবহারে বা বাট্টায় বা ডিসকাউন্টে। কয়ভাবে বিক্রি করতে পারি, একটা হচ্ছে সমহারে বিক্রি করতে পারো, যা মূল্য তাই। আর একটা কি বাট্টায় বা ডিসকাউন্টে, বাট্টা বা ডিসকাউন্টে, বাট্টা বা ডিসকাউন্টে। যেমন জিরো কুপন বন্ড বিক্রি হয় ডিসকাউন্টে, ডিসকাউন্টে বিক্রি হয় কোনটা, জিরো কুপন বন্ড। আরেকটা হচ্ছে অধিহার বা প্রিমিয়ামে, আরেকটা কি অধিহার বা প্রিমিয়ামে, বা কি প্রিমিয়ামে। এখন দেখো এই যে বেশি মূল্যে বিক্রি করলে সেটাকে আমরা বলি প্রিমিয়াম, বেশি মূল্যে বিক্রি করলে সেটাকে আমরা কি বলি, প্রিমিয়াম। কম মূল্যে বিক্রি করলে আমরা কি বলি, সেটাকে অবহার, বাট্টা বা ডিসকাউন্ট। আর সমহারে তো হচ্ছে একই দামে। তাহলে এখানে দেখো বন্ডের অভিহিত মূল্যের থেকে বেশি বলছে, তাহলে এটাকে কি লেনদেন বলবো, প্রিমিয়াম বা অধিহারে লেনদেন। কোন লেনদেন বলবো, প্রিমিয়াম বা অধিহারে লেনদেন। কোন লেনদেন বলবো, প্রিমিয়াম বা অধিহারে লেনদেন। তাহলে তোমাদেরকে বন্ডের মূল্য কিভাবে নির্ণয় করা হয় এই বিষয়গুলো দেখতে হবে, বন্ড কি কিভাবে ইস্যু করা হয়, কোনটা করলে কি কি প্রভাব দীর্ঘমেয়াদী অর্থায়নের মধ্যে আছে, এই বিষয়গুলো তোমাদেরকে গুরুত্ব দিতে হবে। 11-তে যাই, ব্যাংকার গ্রাহক সম্পর্কের মধ্যে নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্ত নয়। তাহলে দেখো গ্রাহকের তথ্য ব্যাংকার কি করতে হবে, গোপন রাখতে বাধ্য। ব্যাংকের লভ্যাংশ প্রদান, দেখো ব্যাংকের লভ্যাংশ পাবে ব্যাংকের শেয়ার মালিক। কারা পাবে, ব্যাংকের শেয়ার মালিক, ব্যাংকের যে শেয়ার মালিক আছে তারা পাবে, শেয়ার মালিকরা পাবে, শেয়ার মালিক। তাহলে তুমি তো আর পাবা না। তাহলে ব্যাংকের গ্রাহক বা আমানতকারীকে ব্যাংকের লভ্যাংশ দিতে ব্যাংক কি বাধ্য নয়। তাহলে অ্যান্সার হচ্ছে বি। অ্যান্সার হচ্ছে বি। দেখো গ্রাহকের অর্থ গ্রহণ এবং প্রদান, এটা ব্যাংকের মূল কাজ বা প্রধান কাজ। গ্রাহকের হিসাব দেখাশোনা করা, এই সবগুলোই ব্যাংকের কাজের অন্তর্ভুক্ত। শুধুমাত্র যে ব্যাংকের লভ্যাংশ এটা কে পাবে, ব্যাংকের শেয়ার মালিক পাবে, এজন্য অন্তর্ভুক্ত নয়। 12-তে আমরা যাব, নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব নয়। এই যে আমাদের বিশ্ববিদ্যালয় ভিত্তিক প্রশ্নগুলোতে আমরা যখন সলভ করি তখন বেশিরভাগই দেখি শেষে বহির্ভূত নয় এই কথাগুলো অ্যাড করে দেয়, এগুলো আমরা খেয়াল করি না। হুট করে অ্যান্সার দাগায় দেওয়ার পর দেখি যে শেষে নয় আছে, আমি তো খেয়াল করি নাই। তাহলে এটা করলে হবে না, এই প্রশ্নগুলো দেয় তোমাদেরকে কনফিউজ করার জন্য যে নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব নয়। দেখো কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা ইস্যু করে, এরপর দেখো ব্যাংকগুলোকে ঋণ প্রদান করে, এটাও করে, ব্যাংকগুলোকে লাভ বৃদ্ধি করে। তাহলে ব্যাংকের লাভ বৃদ্ধি করার দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের নয়। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এসি। আর এই যে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা, এটাও কেন্দ্রীয় ব্যাংকের একটা দায়িত্ব। কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রশ্ন আসছে, কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যাবলী, সরকারের দায়িত্ব হিসাবে কার্যাবলী, বাণিজ্যিক ব্যাংকের ব্যাংকার হিসেবে কার্যাবলী, অন্যান্য কার্যাবলী। এই কার্যাবলীর ছকটা তোমরা বই খুললে পেয়ে যাবা। এই ছকটা খুবই 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 গুরুত্বপূর্ণ তোমাদের জন্য।
এই প্রশ্ন থেকে আমরা এটা বুঝলাম। তাহলে সম্ভাব্য প্রশ্ন আমাদের কি হবে, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে আগামীতে, এইগুলো তোমরা খেয়াল রাখবা, হুবহু এটা দিবে না, তোমার কার্যাবলী থেকে যে কোনো প্রশ্ন কিন্তু আসতে পারে। তাহলে এই ছিল আমাদের 24-25 শিক্ষাবর্ষের এমসিকিউ। আমরা এবার দেখো এই যে এমসিকিউ গুলো কোথা থেকে আসলো, এগুলো যদি ব্যাখ্যা দেখো, কেন্দ্রীয় ব্যাংক থেকে 2টা প্রশ্ন আসছে, 2 এবং 12, এবং 6 ও 9 এইটাও আসছে 2টা, মূলধন বাজেটিং এবং বিনিয়োগ সিদ্ধান্তকে, এবং 7 ও 10 আসছে দীর্ঘমেয়াদী অর্থায়ন থেকে। বাকি অধ্যায়গুলো যেগুলো আমরা তোমাদেরকে বলেছি একটা করে এমসিকিউ আসছে। এবার দেখো 2024-25 শিক্ষাবর্ষে 2বার এমসিকিউ পরীক্ষা হয়েছে একটা সেটের প্রশ্নে ভুল থাকায়। এজন্য আমরা বাতিলকৃত প্রশ্নগুলো একটু দেখব যে 2024-25 শিক্ষাবর্ষে যে এমসিকিউ পরীক্ষাটা বাতিল হয়েছিল সেই বাতিলকৃত এমসিকিউ এর পরীক্ষায় কি কি এসেছিল এটা আমরা একটু সলভ করে ফেলি। নিচের কোনটি স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস নয়? তাহলে দেখো স্বল্পমেয়াদী অর্থায়ন করা হয় স্বল্প সময় বা 1 বছরের কম সময়ের জন্য, তাহলে 9 বলছে, আবার দেখো 9 বলতেছে, তাহলে 9 হচ্ছে কোনটা, দেখো বাণিজ্যিক ব্যাংক স্বল্পমেয়াদী, প্রদেয় বিল স্বল্পমেয়াদী, বিল বাট্টাকরণ, এই তিনটাই কিন্তু স্বল্পমেয়াদী। আর এই যে ডিবেঞ্চার বা ঋণপত্র, ডিবেঞ্চার বা ঋণপত্র হচ্ছে দীর্ঘমেয়াদী, ঋণপত্র বা ডিবেঞ্চার হচ্ছে কি দীর্ঘ মেয়াদি। তাহলে তোমাকে জানতে হবে কোনগুলো স্বল্পমেয়াদী, কোনগুলো মধ্যমেয়াদী এবং কোনগুলো দীর্ঘমেয়াদী। তাহলে আমাদের এটার অ্যান্সার হচ্ছে সি। তাহলে প্রশ্ন আসছে কোথা থেকে, স্বল্প মধ্যমেয়াদী অর্থায়ন থেকে, স্বল্প মধ্য এবং দীর্ঘমেয়াদী অর্থায়ন মিক্স করে আসছে। এরপর দেখো জিরো কুপন বন্ড ইস্যু করা হয়, জিরো কুপন বন্ড বাট্টায় বা ডিসকাউন্টে ইস্যু করা হয় বা অবহারে ইস্যু করা হয়। জিরো কুপন বন্ড অবহারে, বাট্টায় বা ডিসকাউন্টে ইস্যু করা হয় এবং লিখিত মূল্যে কিনে নেওয়া হয়। তাহলে জিরো কুপন বন্ডের বৈশিষ্ট্য তোমাকে পড়তে হবে, সংজ্ঞা জানলেই হবে যে এইটা সবসময় ধরো 100 টাকা মূল্য 97 টাকায় বিক্রি করা হয় এবং পরবর্তীতে মেয়াদ পতিতে ওই 100 টাকা বা লিখিত মূল্যে বা অভিহিত মূল্যে কোম্পানি আবার ফেরত নেয়। তাহলে অভিহিত মূল্যে ক্রয় করা হয় না, বাট্টাতে করা হয়, ডিসকাউন্টে করা হয় বা অবহারে করা হয়, বা কি করা হয়, অবহারে করা হয়। তাহলে অ্যান্সার আমাদের বি। অ্যান্সার কি, এই প্রশ্নের অ্যান্সার বি। এরপর 3-এ যাব, নিচের কোন পদ্ধতিতে ভবিষ্যৎ অর্থপ্রবাহের বর্তমান মূল্য নির্ণয় করা হয়? তাহলে ভবিষ্যৎ মূল্যের বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে আমরা বলি বাট্টাকরণ বা ডিসকাউন্টিং। কি বলি, বাট্টাকরণ বা ডিসকাউন্টিং, বাট্টাকরণ বা ডিসকাউন্টিং। এই হুবহু টাইপের প্রশ্ন আমাদের 24-25-এ যে পুনঃপরীক্ষা হয়েছে সেগুলোতে কিন্তু আমরা দেখলাম একটু আগে। আবারও দেখো হুবহু টাইপের প্রশ্ন আসতেছে, মানে একটু চেঞ্জ করে দেয়। তো এইগুলো যারা বুঝে পড়বা তারা হচ্ছে অ্যান্সার করতে পারবা, যারা বিশ্লেষণ করবা প্রশ্ন, আমি যেভাবে করাচ্ছি এভাবে যদি প্রশ্ন বিশ্লেষণ করতে পারো, সলভের টেকনিকগুলো যদি শিখতে পারো, ইনশাআল্লাহ তুমিও ফিনান্সে ফুল মার্ক আনতে পারবা ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে। তোমরা এভাবে প্রত্যেকটা প্রশ্ন বিশ্লেষণ করবা যে কোন জায়গা থেকে এসেছে, কোন জায়গা থেকে সম্ভাব্য প্রশ্ন হতে পারে, এবং খাতায় লিখবা, কষ্ট করে একটু খাতায় লিখবা, তাহলে তোমাদের এই প্রস্তুতিটা প্রথম থেকেই একেবারে শুরু থেকেই শেষ পর্যন্ত একটু গোছানো হবে, তোমাদের প্রস্তুতি হবে 100-এ 100 ইনশাআল্লাহ। এছাড়া যারা হচ্ছে এলোমেলোভাবে প্রিপারেশন নাও তাদের জন্য এই ফিনান্স বা যে কোনো ধরনের সাবজেক্টই কিন্তু কঠিন মনে হয়। তা দেখো মূলধনের কোন উৎস সবচেয়ে ব্যয়বহুল? তা দেখো এই যে ব্যাংক ঋণের ক্ষেত্রে নির্দিষ্ট হার থাকে, ব্যাংক ঋণ বা মূলধনের ক্ষেত্রে এবং অগ্রাধিকার শেয়ার এই তিনটার ক্ষেত্রে কি থাকে, নির্দিষ্ট হার। এই তিনটার ক্ষেত্রে কি থাকে, নির্দিষ্ট হার থাকে। এই যে এটার ক্ষেত্রে লভ্যাংশের নির্দিষ্ট হার, ঋণ মূলধন ব্যাংক ঋণ দুইটার ক্ষেত্রেই নির্দিষ্ট হার থাকে বা সুদের হার নির্দিষ্ট থাকে। কিন্তু এই যে ইকুইটি মূলধনের ক্ষেত্রে কি, লাভের পরিমাণ যখন অনেক বেশি হয় তখন কি হতে পারে, 30-40% লাভ হতে পারে, এখানে তো লিমিট নেই যে তুমি লাভ এই পর্যন্ত করবা। তাহলে লাভের হার যত বেশি হবে লভ্যাংশ বা মুনাফার পরিমাণ যত বেশি হবে লভ্যাংশ তত বেড়ে যাবে। তাহলে এই মূলধন ব্যয় সবচেয়ে বেশি হতে পারে। তাহলে এই মূলধন ব্যয়, ইকুইটি মানে কি সত্ত্ব, ইকুইটি মানে কি সত্ত্ব বা শেয়ার মূলধন, ইকুইটি মূলধন মানে কি, ইকুইটি ক্যাপিটাল মানে কি শেয়ার মূলধন। তাহলে শেয়ার মালিকদের আয়ের হার সবচেয়ে বেশি হতে পারে যেটা প্রতিষ্ঠানের জন্য ব্যয়। তাহলে এইটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যয়বহুল। অন্যান্যগুলো কি, অন্যান্যগুলোর নির্দিষ্ট সীমা আছে, কিন্তু শেয়ার মূলধনের কোনো নির্দিষ্ট, শেয়ার মূলধনের ব্যয়ের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা পরিসীমা নেই। ক্ষতি হলে তো নিবেই, লাভ হলে পুরাটা নিয়ে যাবে, নিতে পারে চাইলে আর কি। 5-এ দেখো নিচের কোনটি পুঁজিবাজারের উপকরণ নয়? তাহলে পুঁজিবাজার কি, ক্যাপিটাল মার্কেট, ক্যাপিটাল মার্কেট, ক্যাপিটাল মার্কেট। তাহলে ক্যাপিটাল মার্কেটে সব কি হয়, দীর্ঘমেয়াদী লেনদেন হয়, সব দীর্ঘমেয়াদী আর্থিক সম্পদ কেনা বেচা হয়, দীর্ঘমেয়াদী আর্থিক সম্পদ কেনা বেচা হয়, সেটার উপকরণ নয়। তাহলে আমাদেরকে কোনটা আইডেন্টিফাই করতে হবে, মুদ্রা বাজারের উপাদান আইডেন্টিফাই করতে হবে। তাহলে দেখো এই যে বিনিময়যোগ্য আমানত সনদ, বিনিময়যোগ্য আমানত সনদ, ট্রেজারি বন্ড সরকার ইস্যু করে, পুনঃক্রয় চুক্তি, এই সবগুলো কি, এই সবগুলো হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস। এই সবগুলো কি আমাদের দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস। কিন্তু এই যে ট্রেজারি বিল সরকার ইস্যু করে, আবার ট্রেজারি বন্ডও কিন্তু সরকার ইস্যু করে, কিন্তু এইটা হচ্ছে দীর্ঘমেয়াদী। ট্রেজারি বন্ডটা দীর্ঘমেয়াদী আর ট্রেজারি বিলটা কি সরকার ইস্যু করে এবং স্বল্পমেয়াদী। এটা কি সরকার ইস্যু করে এবং স্বল্পমেয়াদী, সরকার ইস্যু করে
পাশাপাশি কি এটা স্বল্প মেয়াদি, এটা হচ্ছে স্বল্প মেয়াদি অর্থাৎ 1 বছরের কম সময়ের জন্য টি বিল করা হয় বা ট্রেজারি বিল করা হয়। তাহলে এইটা হচ্ছে আমাদের পুঁজিবাজারের উপাদান নয়, এটা আমাদের কি পুঁজিবাজার বা ক্যাপিটাল মার্কেটের উপাদান নয়, মানি মার্কেটের উপাদান। তাহলে এই প্রশ্নের অ্যান্সার আমরা কি বলবো? এই প্রশ্নের অ্যান্সার বলবো এ। এই প্রশ্নের অ্যান্সার কি বলবো? এ। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো, তাহলে আমাদেরকে এই প্রশ্ন থেকে আমরা বুঝতে পারি আমাদের যে দ্বিতীয় অধ্যায় আছে ফিনান্স প্রথম পত্রের আর্থিক বাজারের আইনগত দিক, সেখান থেকে আমাদেরকে পুঁজি বাজার বা মূলধন বাজার এবং মানি মার্কেট বা মুদ্রা বাজারের যে উপকরণ আছে, যে উপাদানগুলো আছে, এগুলোকে মুখস্থ করে ফেলতে হবে। তোমাদের সম্ভাব্য প্রশ্ন কিন্তু সেখান থেকে হতে পারে। এরপরে দেখো, কোন ক্ষেত্রে একটি প্রকল্প গ্রহণ করা যেতে পারে, কোন ক্ষেত্রে একটি প্রকল্প গ্রহণ করা যেতে পারে। দেখো আইআরআর, এই কে মানে হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল বা মূলধন ব্যয়, এটা মানে কি মূলধন ব্যয়, এটা হচ্ছে মূলধন ব্যয়। তাহলে আইআরআর বড়, কে ছোট। আইআরআর বড়, এনপিভি ছোট, আইআরআর বড়, জিরো ছোট। তাহলে এনপিভির ক্ষেত্রে আমরা 0, 1 বা পজিটিভ এগুলো বিশ্লেষণ করি, কিন্তু আইআরআর এর ক্ষেত্রে আইআরআর সাথে আমরা এনপিভি বা 0, 1 এর তুলনা করি না। এই যে আইআরআর এর সাথে আমরা মূলধন ব্যয়ের তুলনা করি, আইআরআর এর সাথে আমরা কি করি কে বা কস্ট অফ ক্যাপিটালের তুলনা করি, কস্ট অফ ক্যাপিটাল এইটার তুলনা করি, কস্ট অফ ক্যাপিটালের তুলনা করি। তাহলে আইআরআর যদি বড় হয় এবং মূলধন ব্যয় যদি ছোট হয়, তাহলে আমাদের কি করতে হবে? প্রকল্প গ্রহণ করতে হবে বা গ্রহণ করতে পারি। তাহলে আইআরআর এর সাথে আমাদের কস্ট অফ ক্যাপিটালের তুলনা করে যদি আইআরআর বা অভ্যন্তরীণ আয়ের হার বেশি হয় এবং মূলধন ব্যয় যদি কম হয়, তাহলে আমরা সেটা গ্রহণ করতে পারবো। তাহলে এই অনুযায়ী আমাদের অ্যান্সার হচ্ছে এ। এরপরে সাথে যাব আমরা, নিচের কোন পদ্ধতির বিমায় বীমা গ্রহীতা ও বীমাকারী উভয়ই বীমা কোম্পানি। তাহলে দেখো, যখন কোনো কোম্পানি বেশি ঝুঁকির বীমা করে ফেলে, তখন তার ঝুঁকি সীমার বাইরে বা অসীম ঝুঁকি হয়ে গেলে তখন সে কি করে আরেকটা কোম্পানির কাছে কিছু ঝুঁকি ট্রান্সফার করে, ট্রান্সফার বা স্থানান্তর করার জন্য পুনঃবীমা করে। তখন কি করে পুনঃবীমা করে। তাহলে বীমাকারী এবং বীমা গ্রহীতা দুইজনে যখন বীমা কোম্পানি হয়, তখন সেটাকে বলা হয় পুনঃবীমা। তাহলে এক্ষেত্রে বীমাকারী ও বীমা কোম্পানি, বীমাকারী এবং বীমা গ্রহীতা উভয়ই হচ্ছে বীমা কোম্পানি। ওকে, তাহলে আমাদের এইটার অ্যান্সার হচ্ছে বি। এটার অ্যান্সার কি? বি। তাহলে বীমাকারী, পুনঃবীমা কি, সহবীমা কি, যুগ্ম বীমা কি, গোষ্ঠী বীমা কি, প্রত্যেকটাই তোমাকে পড়তে হবে, বৈশিষ্ট্য জানতে হবে। যখন যেটার বৈশিষ্ট্য দিবে তখন তোমাকে সেটা শনাক্ত করা শিখতে হবে। তাহলে এইটার অ্যান্সার আমাদের বি। 8-এ আসো, নিচের কোনটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল নয়? তাহলে হস্তান্তরযোগ্য ঋণের দলিল এই আইন অনুযায়ী আমাদেরকে 3টা বলে। এছাড়াও আমরা যদি ছক দেখি, তাহলে ছকের মধ্যে তোমরা অনেকগুলো পাবা। পে অর্ডার যেমন হস্তান্তরযোগ্য দলিল নয়, ব্যাংক ড্রাফট হচ্ছে হস্তান্তরযোগ্য দলিল নয়। আর এই যে দেখো, ব্যাংক নোট, বিনিময় বিল, প্রতিজ্ঞাপত্র বা প্রমিসরি নোট, এই 3টাই কি বিনিময়যোগ্য দলিল, হস্তান্তরযোগ্য দলিল। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এ। অ্যান্সার হচ্ছে কি আমাদের এ। এছাড়াও কি অ্যান্সার হতে পারে? পে অর্ডার থাকতে পারে অ্যান্সারে, ঠিক আছে। এটাও কিন্তু কি হস্তান্তরযোগ্য দলিল নয়। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো 9-এ আসো, বাংলাদেশের ব্যাংকগুলি বৈদেশিক বাণিজ্যের সুবিধার্থে নিচের কোনটি ব্যবহার করে? তাহলে বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলো বৈদেশিক বিনিময় আমদানি রপ্তানি কি ব্যবহার করে? লেটার অফ ক্রেডিট বা প্রত্যয়পত্র ইস্যু করে, তাই না? লেটার অফ ক্রেডিট বা প্রত্যয়পত্র, যেটাকে তোমরা ঋণপত্র, এক প্রকার ঋণপত্র হচ্ছে, প্রত্যয়পত্র হচ্ছে এক প্রকার ঋণপত্র। তাহলে আমাদের অ্যান্সার হবে এলসি, ঋণপত্র বা প্রত্যয়পত্র। তাহলে অ্যান্সার আমাদের সি। 10-এ আসো, নিচের কোনটি ইসলামী ব্যাংকিংয়ে নিষিদ্ধ? তাহলে ইসলামী ব্যাংকের ক্ষেত্রে মুদারাবা, মুসারাকা, লিজিং, এই জিনিসগুলো আমরা দেখি, যেখানে হচ্ছে কি দুইজনে মিলে বিনিয়োগ করে এবং মুনাফা ভাগাভাগির চুক্তি আছে। তাহলে দেখো, ইকুইটি বিনিয়োগ অর্থাৎ মূলধন বিনিয়োগ কিন্তু করে ইসলামী ব্যাংক। দেখো, মুনাফা ভাগাভাগির চুক্তি করে, লিজিং চুক্তি করে, কিন্তু অনুমানমূলক লেনদেন বা সুদি লেনদেন এইগুলো করা যাবে না, ইসলামী ব্যাংকিংয়ে নিষিদ্ধ। তাহলে ইসলামী ব্যাংকিংয়ে নিষিদ্ধ হচ্ছে অনুমানমূলক বা সুদ ব্যবসায়। ইসলামী ব্যাংকিংয়ে নিষিদ্ধ কোনটা? অনুমানমূলক লেনদেন বা সুদ ব্যবসায়। তাহলে আমাদের এটা অ্যান্সার হচ্ছে সি। এটার অ্যান্সার কি? সি। নিষিদ্ধ কোনটা এটা জানতে চেয়েছে। এরপর আমরা 11-তে যাব, নিচের কোনটি ক্ষুদ্র ও মাঝারি শিল্প ঋণ অর্থায়নে উৎসাহিত করার জন্য বাংলাদেশ ব্যাংকের একটি উদ্যোগ? তাহলে বাংলাদেশ ব্যাংকের একটা উদ্যোগ ছিল যে রিফাইন্যান্সিং প্রজেক্ট। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একটা উদ্যোগ ক্ষুদ্র বা এসএমইদের ঋণ দানের জন্য। তাহলে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে আমরা কি বলি? এসএমই এন্টারপ্রাইজ, তাই না? এসএমই বলি, এটাকে কি বলি? এসএমই। তাহলে এই যে এসএমইর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক একটা প্রজেক্ট নিয়েছিল, যেটাকে হচ্ছে রিফাইন্যান্স স্কিম বা প্রজেক্ট বলা হয়তো, এবং সেটা করা হয়তো এসএমইদের জন্য। তাহলে এটাকে আমরা কি বলবো? পুনঃ অর্থায়ন প্রকল্প। তাহলে ক্ষুদ্র, অন্যান্যগুলো দেখো, যে রপ্তানি উন্নয়ন তহবিল করেছে
এক্সপোর্ট যারা করে তাদের জন্য। তারপর দেখো কৃষি হচ্ছে একটা বিশেষ খাত, তাহলে এখানে কিন্তু আমাদের ক্ষুদ্র মাঝারি শিল্প বলছে, যেটার ক্ষেত্রে আমাদের রিফাইন্যান্স করা হয়েছিল, রিফাইন্যান্স স্কিম নামে একটা প্রজেক্ট নিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তাহলে এটার অ্যান্সার হচ্ছে এ, এটা হচ্ছে একেবারে ডিরেক্ট জ্ঞানমূলক একটা প্রশ্ন। এরপরে দেখো 12তে আসো, কোনটি ব্যাংক তহবিলের প্রধান উৎস? তাহলে ব্যাংক তহবিলের প্রধান উৎস যদি বলে তখন তোমরা দাগাবা পরিশোধিত মূলধন। কি দাগাবা? পেইড আপ ক্যাপিটাল বা পরিশোধিত মূলধন। অনেক জায়গায় তোমরা এই প্রশ্নে দেখবা বিভিন্ন বিভিন্ন উত্তর কেউ কেউ দেয়। তোমরা সবসময় প্রধান বললে পরিশোধিত মূলধন বা পেইড আপ ক্যাপিটাল। যদি অন্যতম উৎস বলে, যদি কি বলে অন্যতম উৎস বললে তোমরা দাগাবা আমানত, গ্রাহকের আমানত। অন্যতম উৎস হলে কি দাগাবা? অন্যতম উৎস হলে তোমরা হচ্ছে গ্রাহকের আমানত দাগাবা। অন্যতম উৎসকে আমরা কি বলবো? গ্রাহকের আমানত। ওকে, তাহলে এই প্রশ্নের অ্যান্সার কি? এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এ। এই প্রশ্নের অ্যান্সার কি? এ, পেইড আপ ক্যাপিটাল। তাহলে এই ছিল আমাদের বাতিলকৃত এমসিকিউ 2024-25 শিক্ষাবর্ষে। আমরা রিটেনে চলে যাব। 2024-25 শিক্ষাবর্ষে একবার রিটেন হয়েছে। তার আগে যদি এমসিকিউ এর যদি টপিকগুলো তোমরা এক নজরে দেখে নিতে চাও, এখান থেকে দেখে নিতে পারো। আমি সব তোমাদেরকে এতক্ষণ যেমন ব্যাখ্যা করলাম এখানে আবার একসাথে দিয়ে দিয়েছি। একটু কষ্ট করে তোমরা খাতায় লিখবা, এই টপিকগুলো খাতায় লিখবা। প্রত্যেকটা এমসিকিউ আমি যেভাবে লিখেছি এভাবে গুছিয়ে গুছিয়ে খাতায় লিখবা, এবং কোন টপিকে তোমার প্রায়োরিটি দিতে হবে সেগুলো একটু পাশে লিখবা কষ্ট করে। তাহলে তোমাদের এই ফিনান্সের প্রস্তুতিটা হবে সহজ এবং শুরু থেকেই গোছানো। এরপর দেখো আমরা রিটেনে যাব। বলছে ফিনান্সের দৃষ্টিকোণ থেকে একটি ফার্মের প্রধান লক্ষ্য কি? তাহলে একটি ফার্মের প্রধান লক্ষ্য হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। সম্পদ সর্বাধিকরণ, সম্পদ কি? সর্বাধিকরণ। তাহলে এটার উত্তর লিখতে হবে একটি ফার্মের দৃষ্টিকোণ থেকে বা ফিনান্সের দৃষ্টিকোণ থেকে ফার্মের প্রধান উদ্দেশ্য হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। সম্পদ সর্বাধিকরণ। এরপর দেখো 2-এ দেখো মূলধনী লাভ বলতে কি বোঝায়? তাহলে আর্থিক সম্পদ, আর্থিক সম্পদ, আর্থিক সম্পদ, আর্থিক সম্পদ ক্রয় বিক্রয়ের ফলে নির্দিষ্ট সময় পর, এভাবে লিখতে হবে, নির্দিষ্ট সময় পর আর্থিক সম্পদ, নির্দিষ্ট সময় পর, নির্দিষ্ট সময় পর, নির্দিষ্ট সময় পর, সময় পর ক্রয় বিক্রয়ের ফলে, বিক্রয়ের ফলে, বিক্রয়ের ফলে, ক্রয় বিক্রয় না, বিক্রয়ের ফলে, বিক্রয়ের ফলে যে অতিরিক্ত অর্থ উপার্জিত হয়, যে অতিরিক্ত আয় পাওয়া যায়, যে অতিরিক্ত আয় পাওয়া যায়, যে অতিরিক্ত আয় বা মূল্য পাওয়া যায়, আয় পাওয়া যায় তাকে আমরা হচ্ছে মূলধনী লাভ বলবো। তাকে আমরা কি বলবো? মূলধনী লাভ বলবো। ওকে, এরপর 3-এ যাব। 3-এ যাব দাম, দাম আয় অনুপাত হিসাব করার সূত্র কি? দাম আয়, প্রাইস টু আর্নিং রেশিও। কি বলতেছে? প্রাইস টু আর্নিং রেশিও। তাহলে প্রাইস টু আর্নিং রেশিও, এটার ইংরেজি হচ্ছে প্রাইস টু আর্নিং রেশিও। তোমাদের এটা লিখতে হবে না, প্রাইস টু আর্নিং রেশিও আমি তোমাদেরকে জানার জন্য বলে দিলাম। তাহলে দাম আয় অনুপাতের ইংরেজি হচ্ছে প্রাইস টু আর্নিং রেশিও, প্রাইস টু আর্নিং রেশিও। তাহলে দেখো এই যে প্রাইস টু আর্নিং রেশিওর সূত্র হচ্ছে উপরে যাবে এই দাম আয় অনুপাত। তোমরা যদি লেখো দাম আয় অনুপাত, এটা এইভাবে লিখবা, দাম আয় অনুপাত ইকুয়াল টু, উপরে লিখতে হবে আমাদের, উপরে লিখতে হবে শেয়ার প্রতি, শেয়ার প্রতি মূল্য বা শেয়ার মূল্য। উপরে কি লিখতে হবে? শেয়ার মূল্য। ওকে, আর নিচে লিখতে হবে শেয়ার প্রতি লভ্যাংশ, আর্নিং পার শেয়ার আর কি, শেয়ার প্রতি লভ্যাংশ। নিচে কি লিখতে হবে? শেয়ার প্রতি লভ্যাংশ। ওকে, শেয়ার প্রতি লভ্যাংশ। এটা হচ্ছে প্রাইস টু আর্নিং রেশিও। 100 দিয়ে দেখাও দিতে পারো গুণ করে। ওকে, 100 দিয়ে দেখিয়েও দিতে পারো, 100 দিয়ে না করলেও হবে। তাহলে এইটুকু দেখালেই হবে, শেয়ার মূল্য বা শেয়ার প্রতি লভ্যাংশ। 4-এ যাই। 4-এ বলতেছে পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি কি? পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি কি? তাহলে ঝুঁকি এবং মুনাফার হার নামক যে অধ্যায় আছে সেটার প্রশ্ন একটা, ঝুঁকি ও মুনাফার পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি কি? তাহলে এই যে পোর্টফোলিও বৈচিত্র্যায়নের মাধ্যমে আমরা কি করি? একাধিক আর্থিক সম্পদে বিনিয়োগের মাধ্যমে ঝুঁকি হ্রাস করাকেই হচ্ছে পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি বলে। তাহলে একাধিক, একাধিক আর্থিক সম্পদে, আর্থিক সম্পদে বিনিয়োগের মাধ্যমে, বিনিয়োগের মাধ্যমে, বিনিয়োগের মাধ্যমে ঝুঁকি হ্রাসের প্রক্রিয়াকে, ঝুঁকি হ্রাসের প্রক্রিয়াকে আমরা কি বলি? ঝুঁকি হ্রাসের প্রক্রিয়া, ঝুঁকি হ্রাসের প্রক্রিয়াকে আমরা বলি, প্রক্রিয়াকে আমরা কি বলি? ঝুঁকি হ্রাসের প্রক্রিয়াকে আমরা পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি বলি। 5-এ বলতেছে বিধিবদ্ধ তারল্য সংরক্ষণ হার বলতে কি বোঝায়? তাহলে ব্যাংকের আমানতের, ব্যাংকের আমানতের যতটুকু অংশ কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রাখতে হয়, তাহলে ব্যাংকের আমানতের, গ্রাহকের আমানতের, গ্রাহকের আমানতের, আমানতের যে অংশ, আমানতের যে অংশ কেন্দ্রীয় ব্যাংকের কাছে, কেন্দ্রীয় ব্যাংকের কাছে, কেন্দ্রীয় ব্যাংকের কাছে, কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রাখতে হয়, কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রাখতে হয়, সেটাই হচ্ছে বিধিবদ্ধ তারল্য সঞ্চিতি বা তারল্য সংরক্ষণ হার। জমা রাখতে হয়, রাখতে হয়। তাহলে গ্রাহকের আমানতের যে হার, এখানে হার বলছে তাহলে আমরা হারে উত্তর করব, ঠিক আছে? যে অংশ না দিয়ে যে হার দিব, যে হার। ওকে, এরপর 6-এ যাই। দাগ কাটা চেক বাহক চেক অপেক্ষা অধিক নিরাপদ কেন?
তাহলে অধিক নিরাপত্তার কারণ কি? এটা ব্যাংক হিসাবে জমা দিয়ে তুলতে হয়, অর্থাৎ তুমি গেলেই তোমাকে টাকা দিয়ে দিবে না, বরং নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়ে তুলতে হয়, এজন্য এটা অধিক নিরাপদ। তাহলে নির্দিষ্ট নির্দিষ্ট ব্যাংক হিসাবের মাধ্যমে ব্যাংক হিসাবের মাধ্যমে ব্যাংক হিসাবের মাধ্যমে হিসাবের মাধ্যমে মাধ্যমে উত্তোলন করতে হয় বলে উত্তোলন করতে হয় বলে এরপরে সাথে যাব ই কেওয়াইসি ফর্ম কি? তাহলে সবাই পড়ছো যে কেওয়াইসি মানে হচ্ছে নো ইওর কাস্টমার, গ্রাহককে জানা। তাহলে ই হচ্ছে ইলেকট্রনিক কেওয়াইসি, ইর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক। তাহলে ইলেকট্রনিক কেওয়াইসি হচ্ছে ইলেকট্রনিক উপায়ে গ্রাহককে বা গ্রাহকের পরিচিতি সম্পর্কে জানা। তাহলে ইলেকট্রনিক উপায়ে তোমাদেরকে কি লিখতে হবে? ই কেওয়াইসি ফর্ম কি? ইলেকট্রনিক উপায়ে গ্রাহকের সম্ভাব্য লেনদেন এবং বর্তমান পরিচিতি সম্পর্কে জানো। গ্রাহকের পরিচিতি ও সম্ভাব্য লেনদেন ও সম্ভাব্য লেনদেনের বিস্তারিত যাচাই করা। যাচাই করাই হচ্ছে ই কেওয়াইসি ফর্ম, যাচাইয়ের ফর্ম। ওকে, প্রযুক্তি নির্ভর ফর্ম। তাহলে ই কেওয়াইসি ফর্ম কি? আশা করি তোমরা বুঝতে পেরেছো। 8-এ যাব আমরা। 8-এ বলতেছে মৃত্যু হার পঞ্জি টেবিল কি? মর্টালিটি টেবিল। ওকে, তাহলে এই মর্টালিটি টেবিল কি? মৃত্যু হার পঞ্জি টেবিল কি? তাহলে অতীত অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যৎ মৃত্যু হার ক্যালকুলেশন বা গণনা করাই হচ্ছে মৃত্যু হার পঞ্জি টেবিল। তাহলে যে টেবিল বা সারণীর মাধ্যমে অতীত অভিজ্ঞতার ভিত্তিতে, কিসের ভিত্তিতে? অতীত অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যৎ মৃত্যু হার গণনা করা হয় জীবন বীমার ক্ষেত্রে, তাই তো? এটাই হচ্ছে মৃত্যুহার পঞ্জি। তাহলে এই ছিল আমাদের 24-25 শিক্ষাবর্ষে রিটেনের 8টি প্রশ্ন। কোন কোন জায়গা থেকে এসেছে তোমাদেরকে কিন্তু সলভের সময় বলেছি যে 1 এবং 4 নাম্বার এসেছে অর্থায়নের সূচনা, এবং বাকি জায়গাগুলো এসেছে আমাদের এই অধ্যায়গুলো থেকে। তোমরা কষ্ট করে এইটা খাতায় লিখবা, খাতায় লিখলে প্রস্তুতিটা গোছানো হবে। আশা করি তোমরা এমসিকিউ এবং রিটেনের 2024-25 শিক্ষাবর্ষের বিষয়গুলো বুঝতে পেরেছো। তো আমরা যদি 2023-24 শিক্ষাবর্ষের এমসিকিউতে আসি, এক্ষেত্রে আমাদেরকে বলছে সুদের হার বৃদ্ধির কারণে ভবিষ্যতে প্রাপ্ত অর্থের বর্তমান মূল্য হবে ড্যাশ। প্রথম এমসিকিউতে, তাহলে প্রথম এমসিকিউ হচ্ছে আমাদের অর্থের সময় মূল্য থেকে। এখানে সুদের হারের ফলে আমাদের কি হয়? সুদের হার বৃদ্ধির কথা বলছে। সুদের হার যত বাড়বে বর্তমান মূল্য তত কমবে। কারণ কি? আমাদের এফবি, দেখো এফবি হচ্ছে 1+i⁴n। তাহলে এই যে সুদের হার, এই সুদের হারটা তুমি যত বাড়াবা তত তোমার কি হবে? নিচের অংশ বেড়ে যাবে এবং তোমার উপরের অংশটা যেহেতু ভাগ করবা, তাহলে ভাজক দিয়ে ভাগ করলে তোমার কি হবে? ভাজ্যের পরিমাণ কমে যাবে বা ভাগফল কম আসবে। তাহলে এই যে বর্তমান মূল্য, তুমি সুদের হার যত বৃদ্ধি করবা বর্তমান মূল্য বা পিভি তত হ্রাস পাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে এর পরের বছর প্রশ্ন কি দিতে পারে? যে সময় দিয়ে প্রশ্ন আসতে পারে, সময় বাড়লে কি হয়? তারপর হচ্ছে সুদের হার কমলে কি হবে? সুদের হার কমলে আমাদের বর্তমান মূল্য বেশি হবে। এই হচ্ছে আমাদের সম্ভাব্য প্রশ্ন। তাহলে এটা কি? আমাদের বর্তমান মূল্য কম হবে, সুদের হার বাড়লে বর্তমান মূল্য কম হবে। 2-এ যাব, পোর্টফোলিওতে বিনিয়োগ করা হয় ড্যাশ। তাহলে পোর্টফোলিওতে বিনিয়োগ করার উদ্দেশ্য কি? বিনিয়োগ বৃদ্ধি করা। উত্তর হচ্ছে না। ঝুঁকি এবং মুনাফার হারে তোমরা পড়ছো। পোর্টফোলিও বিনিয়োগ মানে কি? একটা সম্পদে বিনিয়োগ না করে একাধিক সম্পদে বিনিয়োগ করা, যেন কোনো একটা সম্পদ ক্ষতিগ্রস্ত হলে অন্য জায়গা থেকে আয় করে পুষিয়ে নেওয়া যায়। তাহলে এটার ফলে আমাদের কি হয়? ঝুঁকি হ্রাস হয়। তাহলে বিনিয়োগে মুনাফা বৃদ্ধির জন্য হয় না। এরপর দেখো বিনিয়োগ ঝুঁকি হ্রাসের জন্য। তাহলে পোর্টফোলিও বিনিয়োগের মূল উদ্দেশ্য হচ্ছে ঝুঁকি হ্রাস করা। এরপরে আমরা চলে যাব 3 নম্বর এমসিকিউ। এটা 2 ছিল, ঝুঁকি এবং মুনাফার হার থেকে 2 নম্বর এমসিকিউ ছিল। 3-এ যাব আমরা। 3-এ বলছে দীর্ঘমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে অভ্যন্তরীণ উৎস কোনটি? দেখো অভ্যন্তরীণ বলছে, তাহলে এই যে চিরস্থায়ী বন্ড আমরা বাইরে থেকে নিই, অগ্রাধিকার শেয়ার আমরা বাইরে থেকে বা যারা নতুন মালিক আছে তারা কিনতে পারে। মালিক বলতে হচ্ছে মালিকরা কিন্তু আমাদের ফিনান্সের ক্ষেত্রে বাহ্যিক উৎস বলে বিবেচিত হবে, শেয়ার মালিকরা। এরপরে দেখো ডিবেঞ্চার হচ্ছে বাহ্যিক। তাহলে এই 3টাই আমরা পেলাম বাহ্যিক। কি? বাহ্যিক। এবং এই যে সংরক্ষিত মুনাফা কিন্তু যারা বর্তমান মালিক আছে তাদের লভ্যাংশের একটা অংশ। তাহলে এই লভ্যাংশ তহবিল বা সংরক্ষিত মুনাফা প্রভিডেন্ট ফান্ড,
কর্মচারী কল্যাণ তহবিল, এগুলো সবই কি আমাদের অভ্যন্তরীণ তহবিল। তাহলে তোমাদেরকে অভ্যন্তরীণ উৎস বা বাহ্যিক উৎস এগুলোর যে উপাদানগুলো আছে এগুলো সব তোমাদেরকে মুখস্থ করতে হবে তোমাদের এই দীর্ঘমেয়াদী অর্থায়ন থেকে, মধ্যমেয়াদী অর্থায়ন থেকে, স্বল্পমেয়াদী অর্থায়ন থেকে। এগুলো হতে পারে আমাদের সম্ভাব্য প্রশ্ন ফিনান্স, ব্যাংকিং ও বিমার। তাহলে এরপরে 4-এ যাব, আমাদের সরকার যে বন্ড ইস্যু করে তাকে ড্যাশ বলা হয়। তাহলে সরকার দীর্ঘমেয়াদের জন্য যখন অর্থায়ন করতে চায় তখন বন্ড ইস্যু করে, যেটাকে আমরা বলি ট্রেজারি বন্ড। আর স্বল্প মেয়াদে করলে সেটাকে আমরা বলি ট্রেজারি বিল। তাহলে এখানে যেহেতু সরকার যে বন্ডের কথা বলছে অর্থাৎ দীর্ঘমেয়াদে করছে, এজন্য এটা হবে ট্রেজারি বন্ড। এটা হবে কি ট্রেজারি বন্ড, এটা হবে ট্রেজারি বন্ড। ওকে, তাহলে অ্যান্সার আমাদের সি। এই প্রশ্নের অ্যান্সার কি সি। যদি স্বল্প মেয়াদে বলতো তাহলে ট্রেজারি বিল। তাহলে সরকার স্বল্প মেয়াদী অর্থায়নের জন্য ট্রেজারি বিল করে, দীর্ঘমেয়াদে করার জন্য ট্রেজারি বন্ড করে। এরপর দেখো, কোন দেশে আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থার পরিবর্তনের ফলে কোন ঝুঁকি সৃষ্টি হয়। তাহলে আর্থসামাজিক এবং রাজনৈতিক একটা কমন ইস্যু, তাই না? কমন মানে সবার উপর প্রভাব ফেলবে। তাহলে যে বিষয়গুলো সবার উপর প্রভাব ফেলে সেটাকে আমরা বাজার ঝুঁকি বলি। সেটাকে কি বলি? আনঅ্যাভয়েডেবল রিস্ক বলি, সিস্টেমেটিক রিস্ক বলি। তাহলে যে কোনো কিছুই থাকতে পারে, কোম্পানি রিলেটেড হলে সেটা কোম্পানির ঝুঁকি, তাহলে এটা সবার উপর প্রভাব ফেলে না। তারল্য ঝুঁকি যে কোনো একজনের জন্য, বাজার ঝুঁকি হচ্ছে সবার জন্য, বা আর্থসামাজিক বা রাজনৈতিক অবস্থার পরিবর্তনের ফলে হয়। অন্য ভিন্ন অপশন দিয়ে তোমাদের প্রশ্ন করতে পারে, আনসিস্টেমেটিক, সিস্টেমেটিক, এগুলো দিয়ে একটু আগে বললাম, অ্যাভয়েডেবল থাকতে পারে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের বাজার ঝুঁকির ভিন্ন ভিন্ন নাম। এরপরে দেখো, অ্যানুইটির ক্ষেত্রে কি হয়? অ্যানুইটির বাংলা হচ্ছে বার্ষিক বৃত্তি। অ্যানুইটির বাংলা কি? বার্ষিক বৃত্তি। অর্থের সময় মূল্যের প্রশ্ন, বার্ষিক বৃত্তি। তাহলে বার্ষিক বৃত্তিকে আমরা কি বলি? প্রত্যেকটা কিস্তি সমান। তাহলে বার্ষিক বৃত্তির ক্ষেত্রে কি থাকে? প্রত্যেকটা কিস্তি থাকে সমান। তাহলে প্রতিটি কিস্তির পরিমাণ সমান থাকে। প্রথমটাতে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে অ্যানুইটি বা বার্ষিক বৃত্তির ক্ষেত্রে প্রত্যেকটা কিস্তির পরিমাণ থাকে সমান, প্রত্যেকটা কিস্তির পরিমাণ থাকে কি? সমান। এরপরে সাথে যাব, বিনিময় বিল হচ্ছে, বিনিময় বিল কি? বিনিময় বিলের ক্ষেত্রে কি হয় দেখো, বিল অফ এক্সচেঞ্জের যে বৈশিষ্ট্য তোমরা দেখেছো, বিনিময় বিল হচ্ছে চেকের মতোই। এটার ক্ষেত্রে অর্থ প্রদানে কোনো ধরনের শর্ত থাকে না, অর্থ প্রদানে কোনো শর্ত থাকে না। কিন্তু এই বিনিময় বিল আদিষ্টের কাছে দুইবার উপস্থাপন করতে হয়, একবার অর্থ পরিশোধের জন্য, একবার স্বীকৃতির জন্য। কিন্তু যখন অর্থ পরিশোধ করবে তখন কোনো শর্ত কিন্তু থাকে না। তাহলে দেখো, শর্ত সাপেক্ষে থাকলে সেটা আমরা অ্যান্সার নিতে পারবো না, শর্ত সাপেক্ষে এটাতে আছে, এটাও নিব না। অর্থ প্রদানের শর্তহীন আদেশ চেকের মতো। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের সি। অ্যান্সার কি আমাদের সি। এরপরে 8-এ যাব। 8-এ বলতেছে যে নিচের কোনটিকে বাতিল চেক বলে গণ্য করা হয়। তাহলে বাতিল হবে কখন? যখন মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে, যখন 6 মাস বা 180 দিন উত্তীর্ণ হয়ে যাবে। তাহলে অপশনে থাকতে পারে 6 মাস বা 180 দিনের বেশি মেয়াদের চেক, সেটাকে আমরা বাসি চেকও কিন্তু বলতে পারি। তাহলে এই বাতিল চেকের আরেক নাম কি বলতে পারি? 6 মাস বা 180 দিনের বেশি দিন হয়ে যাওয়া চেক, বা মেয়াদ উত্তীর্ণ চেক, বা বাসি চেক, এই যে কোনোটা দিয়ে অ্যান্সার হতে পারে। এরপরে 9 দেখো, ব্যাংকের নগদ জমার হার বৃদ্ধির ফলে নিচের কোনটি ঘটে? নগদ জমার হার, ক্যাশ রিজার্ভ রেশিও, সিআরআর। ক্যাশ রিজার্ভ রেশিওর ফলে কি হয়? মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ হয়, মূল্যস্ফীতির বৃদ্ধি ঘটে, ব্যাংকসমূহের ঋণ প্রদানের সামর্থ্য বৃদ্ধি ঘটে, অর্থ স্বভাব বৃদ্ধি ঘটে। তাহলে যখন জমার পরিমাণ বেড়ে যাবে তখন ব্যাংকগুলো ঋণ কম দিতে পারবে। তাহলে ঋণ কম দিলে অর্থ সরবরাহ কমবে, মূল্যস্ফীতি কমবে, ঋণদান ক্ষমতা কমে যাবে। তাহলে দেখো, মূল্যস্ফীতি কমে যাবে, বৃদ্ধি হবে না, কমে যাবে। ঠিক আছে, কমে যাবে, অর্থ সরবরাহ কমে যাবে, এটা কমে যাবে। তারপরে যে অর্থের সামর্থ্য হচ্ছে হ্রাস পাবে, ঋণ প্রদানের অর্থের সামর্থ্য হ্রাস পাবে, অর্থের প্রদানের সামর্থ্য কি হবে? হ্রাস পাবে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের মূল্যস্ফীতি বা মুদ্রার সংকোচন ঘটবে বা মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ ঘটবে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এ। অ্যান্সার কি? এ। এরপরে দেখো, 10-এ আসো, বাংলাদেশে নিচের কোনটি বিশেষায়িত ব্যাংক নয়? তাহলে বাংলাদেশে বিশেষায়িত ব্যাংক আছে 3টা, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং প্রবাসী কল্যাণ ব্যাংক। তাহলে এই 3টা হচ্ছে আমাদের বিশেষায়িত। তাহলে তোমাদেরকে কোন ব্যাংক কোন ধরনের, যেমন বাণিজ্যিক ব্যাংক আছে কয়টা? ইসলামী সহ 43টা, তাহলে 10টা আছে ইসলামী ব্যাংক, এবং নগদ কিন্তু পরবর্তীতে যুক্ত হয়েছে। তাহলে এই বিষয়গুলো তোমাদেরকে জানতে হবে একেবারে আপডেট তথ্য অনুযায়ী। বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং প্রবাসী কল্যাণ ব্যাংক, এই 3টাই হচ্ছে আমাদের বিশেষায়িত ব্যাংক। এটা যে কর্মসংস্থান ব্যাংক, এটা হচ্ছে একটা অতালিকাভুক্ত ব্যাংক। এটা হচ্ছে একটা কি? অতালিকাভুক্ত ব্যাংক। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ডি। অ্যান্সার হচ্ছে আমাদের কি? অ্যান্সার হচ্ছে ডি। অ্যান্সার হচ্ছে আমাদের ডি। এরপর 11-তে যাব, নিচের কোন নীতি সব ধরনের জীব ও সম্পত্তি বীমার ক্ষেত্রে প্রযোজ্য? সব ধরনের সম্পত্তি বীমার ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে যে কোনো ধরনের বীমার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে প্রত্যক্ষ কারণ থাকতে হবে। কি হতে হবে? প্রত্যক্ষ কারণ থাকতে হবে। বাকিগুলো দেখো, আর্থিক ক্ষতিপূরণ হচ্ছে শুধু জীবন বীমার ক্ষেত্রে, আনুপাতিক অংশগ্রহণ হচ্ছে তোমার যখন হচ্ছে দ্বৈত বীমা করা হয় তখন,
এবং দেখো স্থলাভিষিক্তকরণ হচ্ছে অগ্নি বিমার ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এই বিষয়গুলো একটা নির্দিষ্ট বিমার ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু এই যে প্রত্যক্ষ কারণ হচ্ছে আমাদের কি, প্রত্যক্ষ কারণ হচ্ছে সব বিমার ক্ষেত্রে প্রযোজ্য, সব বিমার ক্ষেত্রে প্রযোজ্য। 12তে যাব, কোন ধরনের জীবন বীমায় ঋণ সুবিধা পাওয়া যায়? তাহলে ঋণ সুবিধা পাওয়া যায় হচ্ছে আমাদের মেয়াদি জীবন বীমায়। কোন বীমায়? মেয়াদি জীবন বীমার ক্ষেত্রে আমরা ঋণ সুবিধা পাই। তাহলে এই ছিল আমাদের 23-24 শিক্ষাবর্ষের 12টি এমসিকিউ। কোন কোন জায়গা থেকে এসেছে, কোনটা কত নাম্বার, তোমরা যদি একটু দেখো তাহলে কিন্তু আইডিয়া পাবা। দেখো 2টা করে প্রশ্ন আসছে অর্থের সময় মূল্য থেকে, ঝুঁকি ও মুনাফার হার থেকে, দীর্ঘমেয়াদী অর্থায়ন থেকে, চেক ও বিনিময় বিল থেকে, এবং এই যে মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত থেকে। বাকিগুলো থেকে একটা করে আসছে। তাহলে এই অধ্যায়গুলোকে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে। এমসিকিউ সলভের সময় যেগুলো বলেছি তোমাদেরকে যে এইভাবে পড়বা, যেহেতু এই টপিক থেকে আসছে, এই টপিকের আর কি কি আছে সেগুলো পড়ে ফেলবা। ওকে, তাহলে এই ছিল আমাদের এমসিকিউ। আমরা রিটেনে যাব। রিটেনে বলতেছে নিট বর্তমান মূল্য পদ্ধতির ভিত্তিতে একটি প্রকল্প কখন গ্রহণযোগ্য হয়। তাহলে নিট বর্তমান মূল্য পদ্ধতি অনুযায়ী যখন ধনাত্মক হয়, শূন্যও কিন্তু একটা ধনাত্মক নাম্বার, এজন্য আমরা একবারে বলে দিব যখন ধনাত্মক বা পজিটিভ হয়। তাহলে এনপিভি যখন পজিটিভ হয়, যখন কি হয়, পজিটিভ বা ধনাত্মক হয়, যখন ধনাত্মক হয় পুরো লাইনটা লিখবা, এক লাইন লিখবা, পুরো লাইনটা একটা সেন্টেন্স আকারে লিখবা সুন্দর করে। 2-এ যাব, মেঘনা কোম্পানি আজ থেকে 1 বছর পর শেয়ার প্রতি 12.5 টাকা হারে লভ্যাংশ প্রদান করবে। কোম্পানির প্রত্যাশিত লভ্যাংশ বৃদ্ধির হার 5%। শেয়ারের বাজার মূল্য 125 টাকা হলে কোম্পানির শেয়ার ব্যয় কত? তাহলে এই প্রশ্নটা আসছে আমাদের স্থির লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে শেয়ারের মূল্য নির্ণয়। এটা আসছে কোথা থেকে? স্থির লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি দেখবা, স্থির লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি। খুবই সহজ ম্যাথ, এই ম্যাথগুলো খুবই সহজে ক্যালকুলেশন করা যায়, এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নাই। 2-1 ইদানিং আমরা দেখতেছি যে হচ্ছে রিসেন্ট টাইমে এই যে 22-23, 23-24, 24-25, 25-26 ফিনান্সের ম্যাথগুলো খুবই সহজ আসতেছে। একটা সময় 21-22 পর্যন্ত আমরা ফিনান্সে কঠিন প্রশ্ন দেখছি। তাহলে দেখো আমরা হচ্ছে এইটাকে কি করব, জিরো গ্রোথ মডেল বা স্থির লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে আমাদের সূত্র হচ্ছে D1 ডিভাইডেড বাই P0 প্লাস জি। এখানে D1 কি? পরবর্তী বছরের লভ্যাংশ। তাহলে পরবর্তী বছরের লভ্যাংশ কিন্তু আমরা পেয়ে গেলাম 12.5 টাকা। D1 হচ্ছে এটা। তোমাদের সূত্রটা লিখতে হবে না, এক লাইনে করে দিলেই বা উত্তরটা লিখতে পারলেই হবে এক লাইনে। এরপর দেখো P0 হচ্ছে আমাদের বর্তমান শেয়ারের বাজার মূল্য হচ্ছে 125 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের P0। এবং দেখো লভ্যাংশ বৃদ্ধির হার হচ্ছে 5% বা 5%। তাহলে জি হচ্ছে আমাদের 5%। তাহলে আমি তোমাদেরকে বোঝানোর জন্য সবগুলো একেবারে দেখিয়ে দিচ্ছি, আইডেন্টিফাই করে দিচ্ছি, তোমরা এক লাইনে করবা। তাহলে D1 এর জায়গায় লিখো, D1 হচ্ছে আমাদের 12.5। এরপর দেখো আমাদের P0 হচ্ছে 125, জি হচ্ছে 5%, মানে 0.05। এতটুকু তোমরা সবাই লিখতে পারো। এখন যেহেতু তোমাদের অ্যাডমিশনে ক্যালকুলেটর ইউজ করার কোনো সুযোগ নেই, এই ম্যাথগুলো কিভাবে সহজ করবে, এই জন্য তোমাকে টেকনিক শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবা তত দ্রুত হিসাব বিজ্ঞান ফিনান্সের ক্ষেত্রে, যদি ম্যাথ আসে ফিনান্সের ক্ষেত্রে খুবই সহজে সলভ করতে পারবা। এবং যত বেশি প্র্যাকটিস করবা তত তোমার স্পিড বাড়বে, 40 সেকেন্ড কিন্তু তোমার লাগবে না। তাহলে দেখো তুমি এইভাবে না লিখে তুমি কি করবা, প্রথম লাইনে লিখবাই যে 12.5, এটাকে আমরা যদি দশমিক উঠাই দিতে চাই, এই অংশটা, তাহলে আমরা কি লিখতে পারি, উপরে 125 লিখতে পারি। এরপরে নিচে দেখো দশমিক এইখানে আছে, তাই না? তাহলে দশমিকের জন্য 1, এবং এরপরে একটা অঙ্ক আছে এই জন্য 10, এই জন্য একটা শূন্য আর কি। এরপর আমাদের এই মূল দাগটা এটা আমরা দিব এবং নিচে 125 লিখবো। ওকে, 125 লিখবো, এটা তোমাদের বোঝানোর জন্য, এত বিস্তারিত ক্যালকুলেশন আমার দরকার নাই, আমাকে এক লাইনে করতে হবে। এবার দেখো প্লাস সাইন দিবা। এবার দেখো উপরে আছে এই যে দশমিকের জন্য 1, দশমিক 2টা অঙ্ক আছে, 2টা শূন্য। এরপর দেখো নিচে কি দিব, ও উপরে ভুল হয়েছে, উপরে হচ্ছে আমরা দিব হচ্ছে যে 0.05, 0.0 তো দেওয়ার তো কোনো দরকার নাই, উপরে 5 দিব এবং নিচে দশমিকের জন্য আমরা 1 দিব এবং 2টা অঙ্ক আছে এবং 0 দিব। এবং এটার ক্ষেত্রে সূত্র কিন্তু শেষে একটা 100 আছে, শেষে একটা কি আছে, 100 আছে, শেষে একটা 100 দিয়ে গুণ করতে হয়, যেহেতু আমাদের শেয়ারের ব্যয় বের করবো, আমরা হারে নিয়ে যাব, ঠিক আছে। এরপরে দেখো আমাদের হচ্ছে এই যে 125/10, এবং এইখানে কিন্তু একটা 1 আছে, তাই না? এইখানে 1 আছে, এগুলো ওইটার ক্ষেত্রে যেহেতু 2টা ভগ্নাংশ নাই আমরা 1 ধরবো না। এই ক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি, 125/10 গুণ, এখানে যেহেতু একটা 1 আছে এটাকে আমরা উল্টায় দিব, 1/125। এইটুকু আশা করি বুঝতে পারছো। আমি যদি আবারও দেখাই তোমাদেরকে, এই পর্যন্ত সবাই বুঝতে পারছিলা, আমি একটু ভিন্ন কালি ব্যবহার করি। দেখো এইখানে কিন্তু 125-এর নিচে একটা 1 আছে, তাই না? তাহলে এইভাবে আমরা কি করতে পারি, উপরে হচ্ছে 125 এবং নিচে হচ্ছে 10, এটা দিলাম এবং গুণ করে এই যে ভগ্নাংশ এটাকে উল্টায় দিতে হয়। তাহলে
125, ওকে। তাহলে এইটাকে যদি এখন কাটাকাটি করো, এই অংশটাকে যদি কাটাকাটি করো, এই 125 কাটা, প্লাস প্লাস এখানে কত আছে, 5/100 আছে, 5/100 আছে। তাহলে এরপরে আছে আমাদের 100 দিয়ে গুণ। আমি যদি একটু এখানে ক্যালকুলেশন করি তোমরা বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো এই অংশটাতে আছে উপরে 1 নিচে 10, উপরে কি আছে 1 নিচে আছে 10, প্লাস আমাদের ওইখানে কি আছে 5/100, 5/100, এই দুটা যদি লসাগু করো তাহলে 100 এখানে হচ্ছে 10 দিয়ে, 100কে 10 দিয়ে ভাগ করো তাহলে 10 হয়, যোগ 5 হয়, তাহলে এবং এইখানে একটা 100 আছে, তাই না? এখন দেখো, এখন তুমি কাটাকাটি করতে পারবা, এই যে 100 কাটা দাও, এই যে গুণের যে সাইনটা এটা আমি মাত্র দিলাম এখানে 100 আর কি। তারপরে দেখো কাটাকাটি করো, দুইটা যোগ করলে কত হয় 15, তাহলে শেয়ারের ব্যয় কত 15%, শেয়ারের ব্যয় কত 15%। তাহলে এইটার সলভের ইস্যু হচ্ছে এইভাবে করতে হয়, তুমি যত বেশি প্র্যাকটিস করবা, আমি একেবারে ইন ডিটেইল তোমাকে বুঝাই দিলাম, তুমি যত বেশি বেশি প্র্যাকটিস করবা এই ম্যাথটা যদি তুমি 10 বার সলভ করবা, দেখবা যে এই টাইপের ক্যালকুলেশন তুমি একটু সংখ্যা চেঞ্জ করে দিবা, করে হচ্ছে নিজে ক্যালকুলেশন করবা, দেখবা তোমার 40 সেকেন্ড লাগবে না ক্যালকুলেটর ছাড়া। এই প্রশ্ন আমাকে যদি দাও আমি কিন্তু 20-25 সেকেন্ডে করতে পারবো। কেন পারবো? কারণ হচ্ছে আমি অনেকবার প্র্যাকটিস করছি, তোমাদেরকে পড়াইতে পড়াইতে মুখস্থ হয়ে গেছে, এই একটা অবস্থা। তাহলে এই হলো আমাদের অবস্থা, যত প্র্যাকটিস তুমি করবা এই অ্যাডমিশন টাইমে তোমারও সলভের টাইম তত কমে যাবে। আশা করি বুঝতে পারছো। 3-এ আমরা যাব, অর্থের বর্তমান মূল্যের সূত্র অনুযায়ী কত সুদের হারে কোনো নির্দিষ্ট নগদ প্রবাহের বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্যের সমান হবে। তাহলে পিভি ইকুয়াল টু এফবি তখনই হবে, পিভি ইকুয়াল টু এফবি তখনই হবে যখন আমাদের এই যে পিভি বা হচ্ছে এফবি ইকুয়াল টু পিভি তখনই হবে, এফবি ইকুয়াল টু পিভি এইভাবে যদি লেখি তাহলে তোমাদের সূত্রতে দেখাতে সুবিধা হবে। তাহলে এফবি ইকুয়াল টু পিভি তখনই হবে যখন আমরা যখন এফবি ইকুয়াল টু এটা লিখবো, দেখো এফবি ইকুয়াল টু পিভি ইন্টু 1 যোগ আই, 1 যোগ আই, আই টু দি পাওয়ার এন। এখন এইখানে যদি 1 দাও, এখানে যদি 1 দাও, পিভি ইন্টু 1 যোগ 1 ইন্টু 1 যোগ 1, তাহলে কিন্তু তোমার 2 হয়ে যাচ্ছে এবং পাওয়ার হচ্ছে এন। তাহলে 1 দিলে তোমাকে হচ্ছে না, 1 দিলে কিন্তু তোমার ভবিষ্যৎ মূল্য বেশি হয়ে যাচ্ছে। কিন্তু যদি তুমি শূন্য দাও, যদি তুমি শূন্য দাও তাহলে কি হবে, শূন্য দিলে দেখো এই 1-এর পাওয়ার তুমি যতই দাও, 1-এর পাওয়ার এখন ধরো 10 বছর আছে, তাহলে তুমি ক্যালকুলেটর ইউজ করা যাবে না, কিন্তু তোমাকে আমি ক্যালকুলেটর ইউজ করতে বলতেছি এই কারণে, কারণ যারা লগ এবং সূচক বোঝো না তাদের ক্ষেত্রে এই যে 1-এর পাওয়ার যদি 10 দাও তাহলে তোমার 1 আসবে, কত আসবে 1 আসবে। 1-এর পাওয়ার যদি তুমি 100 দাও তাও কি আসবে 100 আসবে। তাহলে এই যে তোমার যদি সুদের হারটা শূন্য হয়ে যায়, সুদের হারটা শূন্য হয়ে যায়, তখন কি হবে, অর্থের বর্তমান এবং ভবিষ্যৎ মূল্য সমান হবে। সুদের হার শূন্য হলে কি হবে, অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য সমান হবে। অথবা অথবা এইটাকে যদি আমরা এইভাবে লিখি, পিভি ইন্টু 1 যোগ আই, আই ধরো আমাদের আছে 10%, আই আছে কত 10%, টু দি পাওয়ার এন এর মান যদি আমরা শূন্য দিই, তাহলে যে কোনো কিছুর পাওয়ার যদি আমরা শূন্য দিই সেটার ভ্যালু 1। এখন এইটা হচ্ছে এরকম আর কি, ধরো আমরা হচ্ছে 200 পাওয়ার শূন্য, তাহলে সেটার ভ্যালু হচ্ছে 1, ওকে, বা 1 লক্ষ পাওয়ার শূন্য সেটার ভ্যালু 1। তাহলে এইটার ক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে এরকম, যে যখন অর্থের বর্তমান এবং ভবিষ্যৎ মূল্য সমান হবে, যখন সুদের হার বা সময় কি হবে, শূন্য হবে, সুদের হার বা সময় শূন্য হবে। এটা আমি তোমাদের প্রমাণ করার জন্য এত কিছু লিখলাম। তাহলে এটার উত্তর হবে সুদের হার, সুদের হার বা সময় বা মেয়াদ শূন্য হলে, মেয়াদ বা সময় শূন্য হলে। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো 4-এ যাব আমরা, সম্পদ সর্বোচ্চকরণ কি? সম্পদ সর্বোচ্চকরণ মানে হচ্ছে শেয়ারের বর্তমান মূল্য বৃদ্ধি করা, শেয়ারের বর্তমান বাজার মূল্য বৃদ্ধি করার প্রক্রিয়া, শেয়ারের বর্তমান বাজার মূল্য বৃদ্ধিকে সম্পদ সর্বোচ্চকরণ বলে। তাহলে শেয়ারের বর্তমান বাজার মূল্য বৃদ্ধি, শেয়ারের বর্তমান বাজার মূল্য বৃদ্ধি, বাজার মূল্য বৃদ্ধিকে আমরা কি বলবো, সম্পদের বাজার মূল্য বৃদ্ধি করতে পারলে সম্পদ সর্বাধিকরণ হয়, বাজার মূল্য বৃদ্ধি। ওকে, 5-এ যাব, চেকে একবার দাগ কাটার পর তা কে প্রত্যাহার করতে পারে? ধরো এই একটা চেক, এটা হচ্ছে এই যে এই কোনায় আড়াআড়ি দুটা দাগ দিয়ে দিচ্ছি। এখন আমি হচ্ছে আমানতকারী বা গ্রাহক, এই চেক হচ্ছে আমার অ্যাকাউন্টের, তাহলে একমাত্র আমি ওই ব্যক্তি যে হচ্ছে এটা প্রত্যাহার করতে পারবো। তাহলে এখানে আমি যদি এটা কাটতে চাই, এটা যদি আমি কাটতে চাই তাহলে আমাকে এটা কেটে দিতে হবে, কেটে এইখানে 2টা সাইন করতে হবে, এই যে এখানে কাটাকাটি করছি এইখানে আমাকে 2টা সাইন করতে হবে, এখানে আমাকে 2টা হুবহু আমার অ্যাকাউন্টের সাথে মিল রেখে সাইন দিতে হবে, তাহলে প্রত্যাহার হবে। তাহলে চেকে একবার দাগ কাটার পর সেটা কে প্রত্যাহার করতে পারে, সেটা শুধুমাত্র আমানতকারী বা গ্রাহক, আমানতকারী বা গ্রাহক কি করতে পারে, প্রত্যাহার করতে পারে। বা আদেশটা, বা কে, আদেশটা
কে করতে পারে? যেহেতু চেকের সাথে সংশ্লিষ্ট পক্ষ, আমরা আদেশটার কথা বলবো, ঠিক আছে। এরপর দেখো 6 যাব, কোন হস্তান্তরযোগ্য দলিল একই পক্ষের নিকট দুইবার উপস্থাপন করতে হয়? বিনিময় বিল, একবার স্বীকৃতির জন্য, একবার পরিশোধের জন্য, অর্থ পরিশোধের জন্য আদিষ্টের নিকট দুইবার উপস্থাপন করতে হয়। কার নিকট করতে হয়? আদিষ্টের নিকট। কয়বার? দুইবার। কোন বিল? বিনিময় বিল। তাহলে এটার অ্যান্সার হবে বিনিময় বিল বা বিল অফ এক্সচেঞ্জ। বিনিময় বিল বা বিল অফ এক্সচেঞ্জ। সাথে যাব, কোন নীতির ভিত্তিতে স্বামী তার স্ত্রীর জীবনের উপর জীবন বীমা করতে পারে? তাহলে জীবন বীমার ক্ষেত্রে একটা নীতি হচ্ছে বীমাযোগ্য স্বার্থের নীতি। কোন নীতি? বীমাযোগ্য স্বার্থের নীতি। এবং স্বামীর জীবনের উপর স্ত্রী বা স্ত্রীর জীবনের উপর স্বামীর বীমাযোগ্য স্বার্থ রয়েছে। তাহলে কোন নীতির কারণে? বীমাযোগ্য স্বার্থ। বীমাযোগ্য স্বার্থ। বীমাযোগ্য স্বার্থ। ওকে, এরপরে দেখো 8 যাই, মৃত্যুহার পঞ্জি সর্বপ্রথম কে প্রস্তুত করেন? তাহলে মৃত্যুহার পঞ্জিতে কি করা হয়? অতীত অভিজ্ঞতার ভিত্তিতে সারণীর মাধ্যমে ভবিষ্যৎ মৃত্যুহার ক্যালকুলেশন করা হয়, বা হাজার প্রতি মৃত্যুর হার ক্যালকুলেশন করা হয়, গণনা করা হয়। তাহলে মৃত্যুহার পঞ্জি এটা সর্বপ্রথম কে করে? এটা জীবন বীমার সাথে জড়িত এবং এডমন্ড হ্যালি করে। কে করে? এডমন্ড হ্যালি। এডমন্ড হ্যালি। এডমন্ড হ্যালি। এডমন্ড হ্যালি হচ্ছে এটা উদ্বোধন করেন বা উদ্ভাবন করেন। তাহলে এই সারণীর উদ্ভাবক হচ্ছে এডমন্ড হ্যালি। আশা করি বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 2023-24 শিক্ষাবর্ষের এমসিকিউ এবং রিটেন সমাধান। রিটেনের ক্ষেত্রে দেখো কোন কোন চ্যাপ্টার থেকে কি কি এসেছে। জীবন বীমা থেকে আমরা 2টা প্রশ্ন দেখতেছি, রিটেনে 7 এবং 8। অন্যান্য অধ্যায়গুলো থেকে একটা আসছে। কোন জায়গা আসছে, এতক্ষণ ধরে আলোচনা করছি, কিভাবে অ্যান্সার করবা, কিভাবে কোথায় কোন টপিকে গুরুত্ব দিবা, সবই কিন্তু আলোচনা করেছি। আশা করি পুরো বিষয়টা তোমরা বুঝতে সক্ষম হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের এমসিকিউ এবং লিখিত প্রশ্ন বিশ্লেষণের কৌশল। কিভাবে করলে তুমি সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারবে সেই বিষয়টি আমাদের সি ইউনিট এক্সিলেন্ট অনলাইন কোর্সে ঠিক একইভাবে আমরা প্রত্যেকটা সাবজেক্ট, শুধুমাত্র বাংলা ইংরেজি না, প্রত্যেকটা গ্রুপ সাবজেক্ট, প্রত্যেকটা বিষয়ের প্রশ্ন বিশ্লেষণ এভাবে গুরুত্ব দিয়ে করাবো এবং প্রত্যেকটা টপিক তোমাদের বিশ্ববিদ্যালয় ভিত্তিক প্রস্তুতির জন্য সর্বোচ্চ প্রিপারেশনের জন্য আমরা নিশ্চিত করব। যারা এখনও আমাদের সি ইউনিট এক্সিলেন্ট অনলাইন কোর্সে ভর্তি হও নাই, তোমরা প্রত্যেকটা টপিক এভাবে গুরুত্ব দিয়ে পড়ার জন্য আমাদের জুম ভিত্তিক লাইভ ক্লাসে অফলাইনের মতো প্রশ্ন করার সুযোগ রয়েছে, যেখানে কথা বলার মতো কথা বলার সুযোগ রয়েছে। তো সেখানে যুক্ত হও, 200-এরও বেশি এক্সাম দাও আমাদের কোর্সে, এবং এই এক্সামের মাধ্যমে বারবার রিভিশন এবং প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের প্রস্তুতি সর্বোচ্চটা নিশ্চিত করো। সেই প্রত্যাশা ব্যক্ত করে তোমাদের সাথে সি ইউনিট এক্সিলেন্ট অনলাইন কোর্সে হিসাব বিজ্ঞান ফিনান্সের ক্লাসে দেখা হবে সেই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।